সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনারা সাধারণত সাম্প্রতিক সময়ের আইন বিষয়ক বিভিন্ন আপডেট এবং আপনাদের এই আইন বিষয়ক প্রশ্ন এবং প্রশ্ন জবাব পেয়ে থাকেন। আমরা সাধারণত অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ফ্যামিলি লিটিগেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন জবাব দিয়ে থাকি। আপনারা যখনই আমাদেরকে প্রশ্ন করবেন আমরা রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই আপনাদের টিভি ভলিউমটা একটু ডাউন করে রাখবেন এবং আমাদের স্টুডিওতে সরাসরি মনোনিবেশ করবেন। পাশাপাশি আপনাদের প্রশ্নটা অন্তত সংক্ষেপ করে রাখবেন, তাহলে আমরা আরও অন্যান্য প্রশ্নকে আমরা জবাব দেওয়ার সুযোগ পাবো। আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন সেবা দিয়ে যাচ্ছেন, যিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সলিসিটর, যিনি জে কেয়ার সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন, আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আমরা সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাব। এর আগে আমরা বলে নিচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইউকেতে আবারও পূর্ণ একটা লকডাউনের সম্ভাবনা রয়েছে এবং আমরা আশা করছি লকডাউনটা দীর্ঘদিন হবে না, হয়তো সংক্ষিপ্ত সময়ের জন্য হতে পারে, 2 উইকস 3 উইকস হতে পারে, অথবা নাও হতে পারে। আমরা আশা করব আমরা যেন সবাই নিরাপদে থাকি এবং সুস্থ থাকি, এই কামনা রেখে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্ট কাছে। রেজা ভাই কেমন আছেন? কেমন আছো? আজকে এই একটা বৃষ্টি ভেজা দিন, বাইরে তো তুমুল বৃষ্টি হচ্ছে লন্ডনে, স্টুডিওতে আসাই একটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর রহমত আসতে পেরেছি। হ্যাঁ, তুমি যে করোনার কথা বলছিলে, আমি সর্বশেষ যে খবর জানি যে ডাউনিং স্ট্রিটে বোধহয় এখন মিটিং চলছে এবং সম্ভবত আজকে হচ্ছে না আজকে নাকি একটা মিটিং হচ্ছে, কারণ ওই যে তারা জানতে চাচ্ছে যে কিভাবে এই ইনফরমেশনটা লিক হয়ে গেল। এই লিকের জন্য তারা খুবই আর কি ওয়ারিড এবং এটার জন্য বোধহয় একটা মিটিং করছে, আমি যেটা স্কাইতে শুনলাম। আর যেটা বলছে যে সোমবারে বোধহয় একটা ঘোষণা হবে, বুধবার থেকে 1 ডিসেম্বর পর্যন্ত আপাতত একটা টোটাল লকডাউন, টোটাল শাটডাউন হবে। তো তারা যেটা বলেছে একমাত্র ফুড স্টোর আর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাড়া। তার মানে আমরা যারা লয়ার, আমরাও কি বন্ধু কিনা আমরা জানি না। তুমি জানো যে পুরো লকডাউনের সময় আমরা কাজ করেছি, কারণ কোর্ট কিন্তু ঠিকই কাগজপত্র পাঠিয়েছে, হোম অফিস কিন্তু ঠিকই এর মধ্যে রিফিউজও করেছে, 14 দিন সময় দিয়েছে অ্যাপিল করার জন্য, এগুলো কমপ্লাই করতে হয়েছে। তো ফলে এটা অনিশ্চিত এবং আমরা জানি না আর একটা লকডাউন হলে আমরা কি হবে। ফ্রান্সে তো রীতিমতো কারফিউ জারি করা হয়েছে, বেলজিয়ামেও একই অবস্থা। তো আমরা এখানে হলে আমাদের ইকোনমি এমনিতেই মানে ভাবো একটা ধসের সামনে আছে, ফল হচ্ছে। এখন আরো যদি হয়, এবং এটা 1 মাস বললে যে 1 মাসই হবে এমন কোনো কথা নেই, মনে করা হচ্ছে এটা হয়তো নিউ ইয়ার পর্যন্ত কন্টিনিউ করবে। তাহলে কিন্তু অনেক বিজনেস যারা অপেক্ষা করেছিল যে এখন মনে হচ্ছে খারাপের দিকে চলে যাচ্ছে। কিন্তু যে বিষয়টা সবার নজরে এসেছে, যেটা হচ্ছে আপনি যখন বলছেন যে স্কুল কলেজ খোলা থাকবে, তো স্কুল কলেজের সাথে স্কুল কলেজের গার্ডিয়ানরাও তো, স্টুডেন্টদের গার্ডিয়ানরাও জড়িত, তো তাদের স্বাস্থ্য কিভাবে? স্কুল কলেজ খোলা থাকা মানে বাচ্চাদের ইউনিফর্ম লাগবে, বাচ্চাদের কাপড় চোপড় লাগবে, তো এগুলো অনেক কিছু আছে। তাদেরকে তো স্কুল কলেজে তো কেউ নিয়ে যেতে হবে, তো সেই ক্ষেত্রে আসলে সেফটিটা কিভাবে কি হচ্ছে আমরা কিছুই আসলে বুঝতে পারছি না। জি প্রিয় দর্শক, আমরা আশা করছি গভর্নমেন্ট শীঘ্রই একটা ভালো গাইডলাইন দিবে, যে গাইডলাইনটা বরাবরই তারা গাইডলাইন দিচ্ছে, আমরা ফলো করছি। এই গাইডলাইনটা ডেফিনেটলি আপনাদের সবার সুস্থতার জন্য, আমাদের সেফটির জন্য। আমরা আশা করব যে কোভিড-19 অচিরেই আমাদের থেকে দূর হবে, এই কামনা করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকে দর্শকদের মাঝে। আমরা দেখছি যে অনেকজন দর্শক আমাদের কলে আছেন। আমরা প্রথমে 2-1টা কল নিয়ে নিব, এরপরে আমরা কিছু আপডেট দিব। প্রিয় দর্শক, আমাদের কে আছেন লাইনে এই মুহূর্তে? হ্যালো হ্যালো ইয়েস সিস্টার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি প্রশ্ন করুন। যে আমার হাজবেন্ডর সিটিজেনশিপর লাগি অ্যাপ্লাই করছিলাম আমি 2013। জি। তো তাই ওদেশের ল বানছিলাম, মানে ইলিগেল আসলা, পরে লিগেল হওয়ার বাদে অ্যাপ্লাই করছিলাম 3 বছর পরে আমার ব্রিটিশ পাসপোর্ট দিয়া। তো তারা দিছিল না, কইছিল যে ল বাঞ্চন 10 বছর বাদে করবার লাগে। 10 বছর গেছে গিয়া,
তো এখন আমরা আবার এগেইন অ্যাপ্লাই করতাম আর কি। তো অ্যাপ্লাই করার সময় ফর্ম যখন ফিল আপ করতাম তখন কত সময় করার বাদে একটা কোয়েশ্চন আইছে যে তাই কোনোদিন গাড়ির স্পিড পাইছননি। তো তাই পাইছন 2017 পাইছলা আর 0.30 জায়গা 35 পাইছলা আর 3 পয়েন্ট পাইছলা 17 জানুয়ারি। এখন এটা কোনো এফেক্ট করবো নি, আমি ওটা জানতাম চাইলাম। যেটা হবে কি আপনার ওনাকে এটা ডিসক্লোজ করতে হবে। এমনি নরমালি 36 মান্থের ভিতরে কোনো ধরনের কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে না, কিন্তু এটা যদি ওয়ান অফ হয়, যদি একমাত্র ঘটনা ঘটে থাকে, তবে ওদের একটা পলিসি আছে, ওরা এটাকে ডিসরিগার্ড করতে হবে। কিন্তু এটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে, করে আপনি একটা রিপ্রেজেন্টেশন লিখে বলতে হবে যে এটাই একমাত্র ঘটনা, এটা কোনো বড় কোনো অফেন্স নয়, উনি কোনো ফাইন পাননি, শুধুমাত্র পয়েন্টস পেয়েছে, এবং রিকোয়েস্ট করবেন সেক্রেটারি স্টেট যেন এটাকে ডিসরিগার্ড করে। আমাদের এরকম ঘটনা আছে যে এরকম পয়েন্ট পাওয়ার পরে কিন্তু তারা ডিসরিগার্ড করেছে, যেহেতু একটাই ছিল অফেন্স। তো আপনারা এটা বলে আপনি কিন্তু ডিক্লেয়ার করবেন, ডিক্লেয়ার না করলে প্রবলেমে পড়ে যাবেন। ডিক্লেয়ার করে তারপরে একটা রিপ্রেজেন্টেশন করে বলেন যেন এটাকে তারা ডিসরিগার্ড করে। আমি জানতাম তো এটা আমাকে আপনার ওপিনিয়ন কেটা, কারণ প্রথম একবার অ্যাপ্লাই করিয়া আমার পয়সা শক্তি মাইর গেছে, এখন এগুন যদি আবার অ্যাপ্লাই করি দেয় না তো আবার 1400 পাউন্ড দেব। আর কিন্তু প্রশ্ন হচ্ছে কি, আপনি যদি এটাকে অ্যাপ্লাই করে ডিসকাশন না চান তাহলে তো আপনি কোনোভাবেই এটা করতে পারবেন না। আপনি দেখবেন ওদের নতুন গাইডেন্সও এসেছে যে সেখানে তারা কিন্তু আপনার ডিসকাশন নিয়ে কথা বলেছে পয়লা সেপ্টেম্বরে, এবং আপনি নিজেও দেখবেন যে ওদের যে গুড পলিসি, যে গুড কারেক্টার যে গাইডেন্স, সেখানেও কিন্তু বলেছে যে এরকম ওয়ান অফ হলে তাদের ডিসকাশন আসছে। তো আমার মনে হয় আপনি লিখে ওনাকে বললে তারা হয়তো বা সেক্রেটারি স্টেট তাকে মাফ করতে পারে, এবং তাদের আমরা নিজেদের অভিজ্ঞতাও আছে যে তারা এটাকে ডিসরিগার্ড করেছে, যেখানে একটাই মতো এরকম মোটরিং অফেন্স আছে। যদি এটাকেও আপনাকে নিশ্চয় মনে রাখবেন, আপনার হাজবেন্ড যদি সব কিছুতে কোয়ালিফাই করে তাহলেও তারা কিন্তু রিফিউজ করতে পারে, কারণ ন্যাশনালিটি কিন্তু পাওয়াটা একটা রাইট না, এটা একটা প্রিভিলেজ। তো সব কিছু স্যাটিসফাই করলেও যদি তারা মনে করে কোনো কারণে ওনাকে দেবে না, তারা কিন্তু ইচ্ছা করলে ওনাকে নাও দিতে পারে। সেক্ষেত্রে উনার কিন্তু আসলে কিছুই আর বলার নাই, এটার জন্য কিন্তু কোনো অ্যাপিল নাই। অ্যাপিল যেটা আছে সেটা যদি সিটিজেনশিপ নিয়ে নেওয়া হয় তাহলে অ্যাপিল আছে, সিটিজেনশিপ না দিলে কিন্তু কোনো অ্যাপিল নাই, আপনি রিভিউ চাইতে পারেন। তা আপনার ওপিনিয়ন হইছে আমি সারি দিতাম অ্যাপ্লাই? সারি দিলে হবে না, আপনাকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে ওনার ক্যারেক্টার সম্পর্কে সুন্দর করে। আপনি যদি নিজে লিখতে না পারেন, যারা লিখতে পারে এমন কাউকে দিয়ে আপনি লেখাবেন, ঠিক আছে? মানে কাভারিং লেটার একটা লিখিয়া ওটা সম্বন্ধে সবটা এক্সপ্লেইন করিয়া লগে দিবার লাগিয়া। জি, এপ্রি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাকে সাজেস্ট করব আপনি আপনার নিজস্ব সলিসিটর, নিকটস্থ সলিসিটরের কারোর সাথে দেখা করে আরো বেটার ডিটেইলস সাজেশন নেবেন, পরামর্শ নেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ, জি আপনার প্রশ্নটা করুন। জি, আমি ঠিক প্রশ্ন না, আমার একটা ইনফরমেশন জানতাম চাইলাম। যে সামনে শুনলাম লকডাউন হয়ে যাব, তো আমি আমার মানে কিছু না কে বিল্ডার দিয়ে কাম করতে পারবো নি, মানে একজন বিল্ডার কাম করতে পারবা? প্রথম কথা হচ্ছে কি যে আপনি জানেন যে ওই লকডাউনের ভিতরে তারা বলে দেবে যে অন্য হাউস হোল্ডের লোক যেতে পারবে কিনা। এখন যদি তারা বলে যে আপনার বাড়িতে আপনি ছাড়া বাইরে থেকে কোনো লোক আসতে পারবে না, সেক্ষেত্রে অবশ্যই কোনো প্লাম্বার বা কোনো বিল্ডার আপনার বাসায় এসে কাজ করতে পারবে না। আচ্ছা, ওটা তো কি ওয়ার্কার না, মানে আমার মানে ইম্পর্টেন্ট, তো এটা কোনো মানে ম্যাটার করতে না। কি ওয়ার্কাররা কাজ করতে পারবে, কিন্তু আপনার হাউস হোল্ডে যদি বাইরের লোক আসা যদি নিষেধ থাকে, সেক্ষেত্রে হয়তো সেই লোকটা নিজেও হয়তো আসবে না। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে প্রোগ্রাম দেখছেন, আমাদের এই কলারের মাধ্যমে যেটা বলছি সেটা হচ্ছে আমরা এখনো কোভিড-19 যে সামনে যে লকডাউন হতে পারে সেটার ফুল গাইডলাইন্স আমরা এখনো পাইনি। যেটা আমরা বলছি আমাদের আগের অভিজ্ঞতা থেকে বলছি রাজা ভাই, যেটা হয় যদি কারো ব্রেকডাউন হয়ে গেল বয়লার, সেক্ষেত্রে তো তাকে ইমার্জেন্সি কাউকে অ্যাক্সেস দিতে হবে। হয়তো এরকম কোন পলিসি তো অলওয়েজ ইমার্জেন্সি অবশ্যই থাকে, যদি হসপিটালে কারো যাওয়া লাগে বা কি, কিন্তু এটা
দেখতে হবে তারা কতটুকু করবে এবং ওনার এটা কতটুকু এসেনশিয়াল এটা ওয়েট করতে পারে যদি একটা বাসা এক্সটেনশন করছে সেটা তো এসেনশিয়াল না। আমরা বারবার সব মাসের পর মাস বন্ধ ছিল, মানুষ চুল কাটাতে পারেনি, শেভ করতে পারেনি, এমনকি মানুষের অন্য অন্য যে এসেনশিয়াল জিনিস আছে যেমন কাপড়, অনেকের হয়তো কাপড় ছিঁড়ে গেছে বা কাপড় নষ্ট হয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে, তারা কিন্তু কাপড় কিনতে পারেনি। জি, আমরা চলে আসি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আমি একটা প্রশ্ন করতেছি, আমার কাজে নাকি উনি অ্যাপ্লাই করছিলেন, ওনার ইউরোপিয়ান সিটিজেন নাকি, তো ওনার আম্মা আব্বার জন্য অ্যাপ্লাই করছিলেন, তো রিকোয়েস্ট করছে যে ওনার মানে, আপনি শুনতেছেন? জি জি আমরা শুনছি, আপনি বলুন ভাইয়া। মানি রিসিটে উনি 15 থেকে চাইছিল, তো উনি ওনার টাইমে পাঠাইছিল, এগুলা দিয়ে দিতে ডকুমেন্ট। তো এখন আপিল হেয়ারিং হবে, এক্ষেত্রে কি ওনার ইনকামের কতটুকু আসতে পারে ইউরোপিয়ান সিটিজেন? সেকেন্ড প্রশ্ন হলো, এই আপিলটা যদি নেক্সট ইয়ার হয় তাহলে কি ইউরোপিয়ান আইনে কি আসতে পারবে? ভাইয়া আপনার প্রথম প্রশ্নের জবাব হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নদের কোনো ইনকামের কোনো থ্রেশহোল্ড নাই, তাদেরকে শুধু দেখাতে হবে তারা এই দেশে টিডি রাইট এক্সারসাইজ করছে কিনা, বর্তমানে প্রি সেটেল বা সেটেল স্ট্যাটাস আছে কিনা, এটা থাকলেই ওগুলো আর লাগবে না। আর সেকেন্ডটা হচ্ছে যে যেহেতু তার অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল 31শে ডিসেম্বরের আগে, ফলে তাদের ক্ষেত্রে পুরনো লটাই বলবৎ থাকবে। তারা যদি অ্যাপিলটা জিততে পারেন তবে তারা এদেশে আসতে পারবেন। প্রিয় কলার, আমরা দেখছিলাম আপনি লাইনটা কেটে গেছে, বাট অবশ্যই আপনি আমাদের পরামর্শ, আমাদের আলোচনা শুনতে পেরেছেন। আপনি যদি আবার কল করতে চান আপনি অবশ্যই কল করতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটা বিষয় আপনার কাছে জানতাম চাইলাম, ওখানকার যে নয়া পাসপোর্ট, যে ব্রিটিশ পাসপোর্ট, যে নয়া ব্লু কালারের বাকছে, জি জি, ওটার খাতার মাঝে আমরা ওখানে অপরটিস্টার যে সাইনের জায়গাটা ছিল, এটা তো সাইন দেওয়া লাগে না, আবার সাইন দিলে ইসলামে তাহলে কোনো অসুবিধা আসেনি? কোথায় সাইন করেছেন আপনি? পাসপোর্টের খাতার পেজের মাঝে ক্লাস্টার পেজ যে নেতা জেনে সাইন দেওয়া খোলাম আগে থাকতো, ওটার মাঝে সাইন করেছিলাম। ওখানে যদি কোনো সাইনের জায়গা না থাকে তবে আপনি দেখবেন যে আপনি, কারণ পাসপোর্টের উপর যদি আপনি উল্টাপাল্টা লেখেন, খাতার ভিতরে নেক্সট খাতার উপরে যেন সাইনের খোলাম আছে নানি খাতার মাঝে, ওটার মাঝে সাইন করছি, অন্য অসুবিধা নেই না। আমার মনে হয় ওটা কোনো অসুবিধা না, যেখানে যে পাতাতে আপনার ছবি আছে সেই পাতাতে না, এই পাতা তো আমার সাইন আছে নানি, তাহলে আপনার অসুবিধা হবে না। লাস্টে যে ও পাতার মাঝে একটা সাইন দিলাইছিলাম, অসুবিধা নাই, অসুবিধা নাই তো। তাহলে নয়া পাসপোর্ট যে কি ব্লু পাসপোর্ট ওটা আইছে কি, আর আমরা তো আগে পাসপোর্টে যে সাইন দিছিলাম ওর গতিকে অন্য নয়াটা তো আমি সাইন দিলাইছিলাম। জি, আমি যে সাইন আমার যে মানুষের সাইনও আমি দিছি কি, আমার পাসপোর্টে কইলা যে সাতার সাইন দিলাইলেও দিছি, তো অসুবিধা নেই, তা জানতাম সেইটা না, অসুবিধা নাই, যে কোনো অসুবিধা হইতো না তো? জি না। আচ্ছা ঠিক আছে, ভালো লাগবে, কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কলার আপনাকে প্রশ্ন করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে শুনছি, আপনার প্রশ্ন করুন। জি ভাইয়া, সরি, আমার প্রশ্নটা হইল গিয়া, আমি ইউরোপিয়ান লতে মানে আমার বোন দিয়ে আনার লাগে অ্যাপ্লাই করছিলাম, জি জি, তখন ওই যে ওরা অ্যাপ্লাই করার পরে রিফিউজ করছে, জি, তখন রিফিউজ করার পরে মানে লেখিয়া দিছে ওই যে আমার বইনে বাংলাদেশে কোন জায়গায় কত খরচ করে, বাংলাদেশে তো এই সিস্টেম নাই, মানে রিসিটের কোনো সিস্টেম নাই বাংলাদেশে, জি, তো ওইগুলা কারণে রিফিউজ করে দিচ্ছে। এখন কি আপিল করলে হইব না নতুন করে আবার অ্যাপ্লাই করলে কি হইব নাকি? আমি আপনার যেটা হবে কি ভাইয়া, আপনাকে আগে ভালো করে জিনিসটা বুঝতে হবে যে কেন আপনাকে রিফিউজ করলো, যে গ্রাউন্ডে আপনাকে রিফিউজ করলো ওইগুলি আপনি আবার স্যাটিসফাই করে দিতে পারেন কিনা, কারণ তারা জানতে চাচ্ছে যে আপনার বোনের জন্য যে পয়সাটা পাঠিয়েছেন সেই পয়সাটা আপনার বোনের জন্য কি কি পারপাসে সেটা ব্যবহার হয়েছে। যদি আপনার কাছে এরকম এভিডেন্স থাকে যে এই পয়সা দিয়ে উনি বাড়ি ভাড়া দিয়েছেন, উনি বাজার করেছেন, উনি অন্যান্য খরচ চালিয়েছেন, তাহলে তো আপনি এভিডেন্স দিতে পারবেন। না দিতে পারলে এটা আসলে খুব কঠিন। এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের অধিকাংশ এই ধরনের গ্রাউন্ডে তারা ফেল করে। জি জি, আপনার কাছে যদি এভিডেন্স না থাকে তাহলে তো ফার্দার অ্যাপ্লিকেশন করেও আপনার লাভ নাই, তাই না? জি, না এখন তো আমার কাছে তো এভিডেন্স আছে, আমার
বাংলাদেশে যে ব্যাংকের টাকা টাকা উঠাইছে, যে বাংলাদেশে ব্যাংকেরও জিও আছে, মানে ভাই যেটা আপনাকে লাগবে আপনি ভালো করে ডিপেন্ডেন্সিতে তারা কি মিন করেছে এটা একটু ভালো করে আপনি পড়েন, একটু দেখেন, ওদের গাইডেন্সও আছে। আপনি দেখেন ইউ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, ওখানে দেখেন ডিপেন্ডেন্সি এবং হাউস হোল্ড মেম্বারশিপের পরে তারা কি চেয়েছে, এবং ওখানে দেখবেন তারা একটা লিস্টও দিয়ে দিয়েছে যে এই ধরনের ডকুমেন্ট আপনি আপনি দেবেন, এবং সেটার সাথে ওনার প্রেজেন্ট সার্কামস্টান্স সম্পর্কেও তারা জানতে চাইতে পারে। তো আপনি দেখেন ওইগুলি আপনি স্যাটিসফাই করতে পারেন না, শুধু টাকা পাঠিয়েছেন এটা তো নিয়ে না। ধরুন টাকা হয়তো আপনি পাঠালেন আপনার জন্য, এমন হতে পারে আপনি বোনকে টাকা পাঠিয়ে বললেন এই টাকা দিয়ে তুমি আমার জন্য একটা জায়গা কিনবে, তো বোনটার জন্যই যে পয়সাটা খরচ হয়েছে সেটা আপনি কি করে প্রমাণ করবেন, সেটা হচ্ছে এখানে আপনার ইস্যু। না এখন তো ভাই আমরা বাংলাদেশে তো কোনো সিস্টেম নাই টাকা করছিলে, টাকাটা যে খরচ করে ভাইয়া এটা নিয়েও তো হবে না। ধরেন ফর এক্সাম্পল যদি তারা বলে যে তোমার বার্থ সার্টিফিকেট দাও, আপনি বললেন আমার বাংলাদেশে বার্থ সার্টিফিকেট কোনো সিস্টেম নাই, তাহলে কি হবে? ওটা যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে ওটা আপনাকে ফুলফিল করতে হবে। না এখন তো কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, যে বিষয়টা আসলে এই প্রশ্নটা আমরা ভেরি পপুলার একটা কোশ্চেন, আমরা প্রতি প্রোগ্রামেই কিছু প্রশ্ন পাই এই বিষয়ে। কারণ হচ্ছে কি এটা গভীরতাটা না বুঝে কিভাবে কভার করছি, এটা গভীরতাটা না বুঝে আমরা এখন দেখছি যে যেহেতু সেটেলমেন্ট পেয়ে গেছি একটু অ্যাপ্লাই করে দিলে হয়তো হয়ে যাবে। মনে রাখতে হবে যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদেরকে আনাটা খুবই কঠিন, কারণ ডিপেন্ডেন্সিটা প্রুভ করা যায় না, এবং পয়সা পাঠালে পয়সাটা তার পারপাস ইউজ হচ্ছে কিনা, তার এসেনশিয়াল নিডের কোনো একটা অংশ স্যাটিসফাই করছে কিনা এটা প্রুভ করা আসলে কিন্তু খুব খুব কঠিন। এই জন্য অনেক ডিটেল এভিডেন্স না থাকলে এটা আমাদের কলার যে প্রশ্নটা করছেন যে ডিপেন্ডেন্সি, যে উনি টাকা পাঠিয়েছে ইজ ট্রু, টাকা মানি রিসিট ওয়াজ ইজ ট্রু, কিন্তু হাউ হি এক্সপেন্ডেড, যে খরচটা কি করেছে, যেটা যেমন ধরো ফর এক্সাম্পল কেউ যদি বাড়ি ভাড়া, তার রিসিট থাকতে হবে, মেজর শপিং এর রিসিট থাকতে হবে, বিলের কপি থাকতে হবে, এই ধরনের জিনিসগুলো তারা চায়। উনি অ্যাপিল করে দেখতে পারে, উনি যে যুক্তিটা দেখাচ্ছেন সেই যুক্তিটা, কারণ সবচেয়ে বড় প্রবলেম তারা বলতে পারে এই টাকাটা তুমি তোমার নিজের জন্য তো পারো। জি, এটা এবং সেটা তো হচ্ছে, ইট হ্যাপেন্স, যে এরকম না যে হ্যাঁ তুমি হয়তো তোমার ভাইয়ের কাছে টাকা পাঠিয়ে বলে এই টাকা দিয়ে তুমি আমাদের জমি রাখো, জি, ফলে যে ভাইয়ের পারপাসেই ব্যবহার হচ্ছে এটা তো তুমি দেখাতে পারো না। এই জন্য এটা একটু কঠিন। উনি হয়তো অ্যাপিল করে যদি এই কথাগুলো অ্যাপিল যাদের সামনে বলতে পারেন, তাহলে জাজ সাহেব যদি এ ব্যাপারে যদি দেখেন যে সাফিসিয়েন্ট এভিডেন্স আছে পয়সা পাঠানো হয়েছে। একটা বিষয় রাজা ভাই, যে আমরা অনেক বিষয় দেখি যে যেমন অ্যাসাইলাম বিষয়টা কান্ট্রি রিপোর্ট আছে যে বাংলাদেশে পলিটিক্যাল সিনারিও এরকম, এটা আমরা অনেক ডকুমেন্ট না দিলেও কিন্তু এটা কভার হচ্ছে, যে এটা পিকচার আছে অনেক সময়। তুমি পয়সা রাখ, তুমি ইজিলি তোমার মেজর শপিং এর রিসিট তুমি রাখতে পারো, বাড়ি ভাড়া থাকলে বাড়ি ভাড়া, আমি সেটাই বলছি, বাড়ি ভাড়া রিসিট, স্কুলের ফি দিয়ে থাকো স্কুলের ফি রিসিট, এটা রাখা সম্ভব। জি, প্রিয় কলার, আপনি আমাদের অবশ্যই আলোচনা শুনছিলেন। আমরা যে কথাটা অন্যান্য কলারদেরকেও আমরা সাজেস্ট করছি সেটা হচ্ছে যে এই প্রশ্নটা বারবারই আমরা প্রতি প্রোগ্রামে পেয়ে থাকি। আপনারা অবশ্যই এই বিষয়ে ইমিগ্রেশনের যে প্রপার গাইডলাইন আছে সেই গাইডলাইনটা অবশ্যই ফলো করবেন, তাহলেই দেখা যাবে যে আপনাদের অ্যাপ্লিকেশনটা অনেক ইজি হয়ে যাবে। এবং আমরা সাজেস্ট করছি আপনার কোনো অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই আপনাদের নিকটস্থ যে সলিসিটর আছেন, ব্যারিস্টার আছেন, তাদের অবশ্যই আইনি পরামর্শ নেবেন, তাহলে অনেক কমপ্লিকেসি থেকে আমরা আশা করছি আপনারা হয়তো বেঁচে যেতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি সবাই ভালো আছেন? জি, আমরা আছি ভালো। সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে সালাম। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আপনার প্রশ্নটা করুন। ভাই আমার প্রশ্ন হচ্ছে, আমি ইতালি থেকে আসছি। জি, প্রায় 3 বছর, এই ডিসেম্বরে আমার 3 বছর হবে। জি জি। বাট ইতালিতে আমার এক ভাই আছে হিউম্যান রাইটস পেপার নিয়ে, সে অসুস্থ, ক্যান্সার। বুঝিনি, লাস্ট ওয়ার্ডটা কি বললেন ভাইয়া? এই আমার বড় ভাই অসুস্থ, তার ক্যান্সার 2008 থেকে ইতালিতে। জি, এখন আমি তো ইতালিয়ান, এখানে আসছি, আমি চাইতেছি যে আমার ভাইকে এখানে অ্যাপ্লাই করার জন্য। এখন তো পার্ট টাইম জব করি আর কি। আপনার ভাই কি ইতালিয়ান সিটিজেন না? না সিটিজেন, বাট হিউম্যান রাইটস পেপার তার। না, আপনি উনি তাহলে ইটালিয়ান সিটিজেন হলেন, আপনি বলছেন হিউম্যান রাইটস পেপার, তার মানে উনি ইটালিয়ান সিটিজেন না, উনি ইটালিতে রেসিডেন্ট, কিন্তু ওনার ইটালিয়ান নাগরিকত্ব নাই।
না নাগরিকত্ব নেই তার, জি, ফলে উনি ইটালিয়ান না, বাংলাদেশের পাসপোর্ট। জি, উনি ইটালিয়ান না। আপনি যেটা করতে পারেন, তাকে আপনি রেগুলেশন 8-এ তাকে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসাবে তার হেলথের গ্রাউন্ডে যে তার কেয়ারিং দরকার, তার এটা দরকার, এটা দেখায় আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমি তো পার্ট টাইম জব করি ভাইয়া। এই সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য যদি কোনো ইনকামের ব্যাপার থাকতো, তাহলে এই যে ইউরোপ থেকে যারা আপনারা আসছেন এদের 90%ই কিন্তু কোনো অ্যাপ্লিকেশনই করতে পারতেন না। ইউরোপিয়ান লতে যাওয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই, যেখানে কোনো অ্যাকোমোডেশন, কোনো ইনকাম, কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দেখাতে হয় না। সেটার কারণেই মানুষ আপনার এই ইউরোপিয়ান লর আশ্রয় নেয়। ওকে কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনি অবশ্যই আমাদের সাজেশনটা বুঝতে পেরেছেন। আমরা চলে আসছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো। হ্যালো। ইয়েস সিস্টার, আমরা আপনাকে শুনছি, আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি হচ্ছে ইউরোপিয়ান নাগরিক, ইউ নাগরিক। তো আমি আমার বোনকে আপিল করতে চাচ্ছি। আমার বোন বাংলাদেশে থাকে, আমি ওকে কি ভিজিট ভিসার জন্য কি আনতে পারবো? ভিজিট ভিসা আপনি আনতে চাচ্ছেন? জি 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 রাজা ভাই, এটা আপনি আমার কাছে যে জিনিসটা চাচ্ছেন, আপনি আমার কাছে আমার মানে অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? আপা শুনুন, আপনি আমার কাছে যে জিনিসটা চাচ্ছেন, আপনি অবশ্যই অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন। আপনি তো করবেন না, আপনার বোন করবে। আপনার বোন অবশ্যই ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে, কিন্তু উনি ভিসাটা পাবেন কিনা ভালোভাবে শুনতে পাচ্ছি না। জি, আপনি টিভি ভলিউমটা একটু ডাউন করে আপনি মনে লিসেন করুন, আমার মনে হচ্ছে সিস্টার। আপনি মানে আপনার বোন অবশ্যই ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু উনি ভিসাটা পাবেন কিনা এটা তো আমি বলতে পারি না। ওনাকে যেটা দেখাতে হবে, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট রিজন, যে কারণে আমাদের বাংলাদেশ থেকে, সেটা হচ্ছে যে আমরা দেখাতে পারি না যে যিনি অ্যাপ্লিকেশন করেছেন উনি ফিরে যাবেন। এবং যেহেতু আমাদের একটা হাই রেকর্ড আছে দেশে ফিরে না যাওয়ার, সেই কারণে তারা আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন তারা সন্দেহের চোখে দেখে। আর আপনার বোনের সামাজিক অবস্থান, আপনার বোন যদি খুব ধনাঢ্য একটা ব্যক্তি হন, ওনার খুব ভালো চাকরি থেকে থাকে, অনেক পয়সা থেকে থাকে, তাহলে উনি তারা ধরে নেবে যে এই মহিলা ফিরে যাবে। কিন্তু আপনার বোন যদি সিঙ্গেল হয়, তার ভালো জব না থেকে থাকে, তার যদি বিয়ে না হয়ে থাকে, তার যদি পরিবার পরিজন না থেকে থাকে, তাহলে তারা ধরে নেবে এটা একটা হাই রিস্ক কেস, কারণ এই মহিলা সে ইংল্যান্ডে গেলে আর ফিরে যাবে না। কারণ এটাই কিন্তু হয়, যেটা আপনাকে বললাম যে স্ট্যাটিস্টিক্স বলে যে খুব উচ্চ সংখ্যায় আমাদের বাংলাদেশ থেকে যারা সিঙ্গেল মেল বা ফিমেল আসে তারা আর ফিরে যায় না। ভাইয়া আমি বলি, আমার বোন এখন আপাতত ডিভোর্সি এবং তার বয়স 50 আপ, চাকরি করতো, তো তারপরে তো চাকরি ছেড়ে দিল। একটা ব্যাংক ব্যালেন্স ভালো আছে মাশাআল্লাহ। যে এগুলি আপনি যে একটা কভার লেটারে সাপোর্টিং ডকুমেন্টসে আপনি দেখাবেন, ওয়াই ডু ইউ বিলিভ শি হ্যাজ গট সাফিসিয়েন্ট ইনসেন্টিভ টু গো ব্যাক, গিভেন দ্য ফ্যাক্ট যে আমাদের বাংলাদেশ থেকে আসলে ওরা বলে 80 to 85% ভিজিটাররা আর ফিরে যায় না। সো বার্ডেন উইল বি অন ইউ, আই মিন অন ইউর সিস্টার। তাকে শো করতে হবে যে কেন সে ফিরে যাবে, তা ফিরে যাওয়ার মতো কি কারণ আছে, এটাই। তো ফিরে যাওয়ার কারণ হতে পারে মানুষের যদি সন্তানাদি থাকে, পরিবার থাকে, অগত সম্পত্তি থাকে, ভালো চাকরি থাকে, তাহলে মানুষ ফিরে যায়। তো আমার সলিসিটারে এটা লেখাতে হবে যে সে ফিরে যাবে, তার না খালি ফিরে গেলে হবে না, আপনাকে কারণগুলো দেখাতে হবে যে কেন ফিরে যাবে। ধরেন ফর এক্সাম্পল, যদি আজকে বাংলাদেশ থেকে একজন হাজার হাজার কোটি টাকার মালিক আসে, যার ধরেন 200 বাড়ি আছে, যার 10টা হোটেল আছে, বিরাট বিজনেস আছে, এখন তারা যখন তার কাগজপত্র দেখবে, তারা জানবে যে এই লোকটা নিশ্চয়ই ইংল্যান্ডে গিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্টে সে হয়তো কিচেন পোর্টার হিসেবে সে কাজ করার জন্য নিশ্চয়ই সে আসবে না। আসবে কি? কিংবা যদি দেখা যায় একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, তিনি অনেক বই লিখেছেন, অনেক নাম আছেন, ওরা জানবে এই লোকটা নিশ্চয়ই বিলাতে গিয়ে টেস্ট করতে কাজ করতে চাইবে না। চাইবে কি? এই যে বললাম ব্যাকগ্রাউন্ড প্রোফাইলটা ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনাকে দেখাতে হবে আর কি কি কারণ আছে। যদি মানুষের ফ্যামিলি টাইটা খুব স্ট্রং থাকে, তবে ওরা বলে যে আমাদের বাংলাদেশে এক্সপিরিয়েন্স আছে যে মানুষ পরিবার পরিজন ফেলে দিয়ে 20 বছর 25 বছর তারা কিন্তু বাইরে থাকে। আমাদের এমনও ক্লায়েন্ট আছে যে তারা বিয়ের পরে একটা বাচ্চা হয়ে গেলে, দুটো বাচ্চা হয়ে গেলে তারা চলে এসেছে, 30 বছর সে আর কোনোদিন দেশে যায়নি, তবুও তার কিন্তু পরিবারটা টিকে আছে, যেটা হয়তো
তারা বিশ্বাস করতে পারে না কি করে ফ্যামিলি লাইফে টিকে থাকে। 30 বছর দেখা গেছে বাবা তার সন্তানকে দেখেনি, কিন্তু তবুও তারা কিন্তু টিকে আছে। এই জন্য আমাদেরকে বাংলাদেশকে তারা একটা হাই রিস্ক কান্ট্রি হিসাবে তারা কনসিডার করে। এটার অর্থ এই না যে ভিসা অ্যাপ্লাই করলে রিফিউজ করবে, কিন্তু এই সমস্ত পয়েন্টগুলি আপনাকে অ্যাড্রেস করে ইউ হ্যাভ টু মেক এ কেস যে তারা বিশ্বাস করবে যে না এই মহিলা অবশ্যই চলে যাবে তার ভিসা পিরিয়ড শেষ হবে। প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজা ভাই, আমরা ছোট্ট একটা ব্রেক নিব। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, আপনাকে ইনফরমেশন। জি, ধন্যবাদ সিস্টার। আপনি অবশ্যই আবারও কল করবেন যদি কোনো প্রয়োজন ফিল করেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার প্রশ্ন জবাব দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করছিলাম আপনাদের বিভিন্ন ইমিগ্রেশন ফ্যামিলি সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি অ্যাসাইলাম, ইমিগ্রেশন এবং ফ্যামিলি লিটিগেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে, এবং আপনাদেরকে আমরা আরও আপডেট দিচ্ছি সাম্প্রতিক সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট। পাশাপাশি আমরা চেষ্টা করছি আপনাদেরই বিভিন্ন অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ফ্যামিলি সংক্রান্ত প্রশ্ন এবং প্রশ্ন জবাব দিতে। এই প্রশ্ন উত্তর পর্ব এবং আজকে আলোচনায় আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটির জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মনজুর হাসান রেজা, যিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সলিসিটর, যিনি JKR সলিসিটরের প্রিন্সিপাল দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আমরা আবারও যেটা বলছি সেটা হচ্ছে আগামী সপ্তাহ থেকে হয়তো একটা ফুল লকডাউন আমরা ইউকেতে দেখতে পাবো। সেই লকডাউনের মধ্যে আপনারা অবশ্যই গভর্নমেন্ট ঘোষিত স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন। সেই স্বাস্থ্যবিধি মানার ফলে আপনি যেভাবে রক্ষা পাবেন সেভাবে আমরাও রক্ষা পাবো। সুতরাং এই স্বাস্থ্যবিধিটা হচ্ছে, এই গাইডলাইনটা হচ্ছে টোটালি একটা মিউচুয়াল বিষয়। আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ এই গাইডলাইনটাকে ফলো করার জন্য, যাতে আমরা কোভিড-19 প্যান্ডেমিক থেকে আমরা সবাই আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে এ আশা রেখে আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। রাজা ভাই, আজকে আমরা কিছু আপডেট এই ফাঁকে দিয়ে দিই দর্শকদের কাছে। আপডেটের মধ্যে আসলে একটা আপডেট তো তুমি জানো যে হক নামে কেসে কোর্ট অফ আপিল 10 ইয়ারের ব্যাপারে তারা এই বিষয়টা একটু তারা যেটা সবসময় আমরা জানতাম সেটাই তারা ব্যাক করেছে, যে 28 দিন বা 14 দিনের যে গ্যাপ যেটা আছে ওইটা তারা স্বীকৃতি করেছে। ওইটার পরে যদি তুমি সাকসেসফুলি অ্যাপ্লিকেশন করতে পারো তাহলে তোমার 10 ইয়ারটা ব্রিজ হবে না। এটা নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম অনেক কনফিউশন ছিল। মাসুম আহমেদ বলেছিল যে কোন রকম একদিনেরও গ্যাপ হলে এটা ল্যান্ডমার্ক কেস, এখন নিশ্চয়ই আপনার অনেকগুলো কেস এরকম পেন্ডিং আছে বা এখন ওইভাবেই হবে আর কি। এখন ফলে 14 দিন এবং 28 দিনের যে ব্যাপারটা আছে ওইটাই আমরা আবার রেস্টোর হলো। তো এখন কিন্তু যেটা মানুষ যেটা মনে করেছে সেটা হচ্ছে যে বোধহয় যে কোনো ওভার স্টেইং বোধহয় তোমার কাভার, তা কিন্তু নয়, না যে কোনো ওভার স্টেইং নয়। অনেকে অনেক লম্বা ওভার স্টেইং এর পরে হয়তো তারা অন্য কোনো কারণে তারা হয়তো ভিসাটা পেলো। তাহলে প্লেইনলি যে বিষয়টা রাজা ভাই, কারো একজনের ভিসা যদি আপনার রিফিউজ হয়ে গেল এবং সে 14 দিনের মধ্যে আরেকটা অ্যাপ্লিকেশন করলো, তাহলে সেই অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল হয়, সেই অ্যাপ্লিকেশন সাকসেসফুল ইন দ্য মিন টাইম যেটা হয়, সেই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হলে তার প্রবলেমই নেই, কিন্তু সেই সাকসেসফুল যদি ওরা ওই 14 দিনের গ্রাউন্ডে যদি রিফিউজ করে তাহলে কি হবে? যেমন পরের অ্যাপ্লিকেশনটা যদি তারা বলে যে তোমার অলরেডি ইউ বিন ওভারস্টেইন ডিউ টু কমপ্লাই উইথ দ্যাট টাইম, প্রবলেমটা হচ্ছে যদি ভিসাটা তুমি পাও, কারণ ইস্যুটা হচ্ছে সবসময় যে তুমি সাকসেসফুল হও না। যদি লাস্ট অ্যাপ্লিকেশনটা তার 10 ইয়ার্সটাই হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? লাস্ট অ্যাপ্লিকেশনটা তো সে তো তার যেহেতু 3C নাই, সেটা তো এটাকে সে তো টানতে পারছে না। ওই 3Cটাই হচ্ছে ডিউ টু যে তার 14 ডেজের একটা গ্যাপ তারা মনে করছেন, সাথে কোনো 3C নাই। 14 ডেজ এর জন্য হচ্ছে 39E, 28 ডেজ এর জন্য হচ্ছে 276B। তো যদি অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল না হয় সেক্ষেত্রে তারা কিন্তু তোমাকে রিফিউজ করতে পারে। যেটা হোয়াট ইজ নট গোইং টু হ্যাপেন ইজ দ্যাট ওই অ্যাপ্লিকেশনটা চলাকালীন অবস্থায় যদি তোমার 10 ইয়ার হয় তখন তোমার কি হবে? কিন্তু এখানেই এই প্রবলেমটা এখনো রয়ে আছে যে ওইটা 10 ইয়ার হলে তুমি ওটা টানতে পারবে কিনা। তোমার তো 3C নাই, সেক্ষেত্রে তোমার যেটা যে আর্গুমেন্ট, জি বলো। আমি আপনাকে যে প্রশ্নটা করছি সেম কথাই। একজন জেন্টলম্যান, ওনার কি হচ্ছে ধরেন 9 ইয়ার্স 4 মান্থ হলো, ওনার একটা সেট ও অ্যাপ্লিকেশন হয়তো ওনার পেন্ডিং আছে। তা এখন এই সেট ওটার আগেই সে
14 ডেজের মধ্যে এই সেটোটা অ্যাপ্লিকেশনটা করলো এবং এই সেটো অ্যাপ্লিকেশনটাকে সে ভেরি করে সে সেট এলআর করলো, তাহলে কিন্তু ওই তার 10 ইয়ার্সের যেই কথাটা এখন 14 ডেজের যে বিষয়টা ছিল সেটা কিন্তু রয়ে গেছে ওখানে তার প্রিভিয়াস অ্যাপ্লিকেশনে, এবং ওইটার কারণেই কিন্তু তাকে পরবর্তীতে 10 ইয়ার্সে তারা রিফিউজ করছে যে তোমার তো উইদিন 14 ডেজের গ্যাপ ছিল। না, তোমার এখানে প্রবলেমটা হয়ে গেছে কি, যদি তোমার সেকেন্ড অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল না হয়, জি দ্যাট ইজ দ্য প্রবলেম। সেকেন্ড অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুল হয়ে যায়, জি, তাহলে কিন্তু তোমার এই এটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে যদি আমার কোশ্চেনটা হচ্ছে যদি সেকেন্ড অ্যাপ্লিকেশনটা তাকে রিফিউজ করে ডিউ টু দ্যাট 14 ডেজ গ্যাপ, তাহলে তুমি করতেই পারি। তাহলে এই 14 ডেজটা আমরা কিভাবে এখন কাজে লাগাচ্ছি এই কোর্ট অফ যদি তোমার সবচেয়ে, কারণ তুমি জানো যে মাসুম আহমেদ কিন্তু তার বলে দিয়েছিল যে একদিনও গ্যাপ হবে না। জি, কিন্তু তারা যেটা বলতে চাচ্ছে যে 39E তে এবং তোমার এবং যেটা 276B তে যেটা সবসময় যেটা ছিল সেটা হচ্ছে এই যে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো উইদিন 14 ডেজ বা 28 ডেজ, বাট দ্যাট অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সাকসেসফুল। এক্স্যাক্টলি, তবে দ্যাট মিনস হচ্ছে ওই অপশনটা আমি কাজে লাগাতে পারছি, আমার কাছে অপশন আছে, বাট পরবর্তীতে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হতে না হলে তোমার এটাতে তুমি মানে কোনোভাবেই তোমাকে এটা কভার করবে না। ওকে, ধন্যবাদ। তো ফলে আমরা যেটা বুঝতে পারছি সেটা দেখতে পাচ্ছি যে এট দ্য ডেট অফ দ্য অ্যাপ্লিকেশনের দিন আইদার তোমার ভ্যালিড লিভ আছে অথবা তোমার 3C তে লিভ আছে। জি জি, ধন্যবাদ রেজা ভাই। আর কোনো আপডেট কি আমরা একটু একটা কল নিয়ে নিচ্ছি, এরপর আমরা আবার চলে আসছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। আপনারা যারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, আমরা চলে যাচ্ছি আপনাদের কাছে। আমরা দেখছি স্টুডিওতে কে লাইনে আছেন। হ্যালো কলার। হ্যালো, সালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি ভাই, ভালো আছি, আপনারা সব ভালো নেই? জি, আমরা আছি ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দুইটা কোয়েশ্চেন আছে প্লিজ। আমি ফোনটা রাখা পরে হইলে খুব ভালো হইলো না, এমন তেমন। জি 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 জি, আমার একটা কোয়েশ্চেন হলো গিয়ে আমি অ্যাপ্লিকেশন করলাম। জি, অ্যাপ্লিকেশন করার পরে আমি যে তারা যে অ্যাপস দিচ্ছে, অ্যাপসের মধ্যে ডাউনলোড করছি আমার সবটা। জি জি, আমি জানতাম আমি খেলা বুঝতাম যে আমার তারা পাইছে কি না পাইছে। দ্বিতীয় লগে আমি এই মতো অবস্থায় আমি দেশে যাইতাম পারমিনি বা আমার করণীয় কিতাব প্লিজ হইলে আমি খুব খুশি। আপনি কি অ্যাপ্লিকেশন করেছেন? ন্যাশনালাইজেশন অ্যাপ্লিকেশন করছি, উনি অ্যাপস এর মাধ্যমে সব ডকুমেন্ট আপলোড করেছে। আপনি অবশ্যই যেতে পারবেন, বাংলাদেশে যেতে কোনো অসুবিধা নাই আপনার। উনি জানতে চাচ্ছে যে উনি এখন আপলোড, আপনার ভাইয়া কতদিন হয়েছে এই অ্যাপস? আমি সাবমিট করছি সেপ্টেম্বরের 15 তারিখ। জি, সেপ্টেম্বরের 15 তারিখ আছে ভাই, সেপ্টেম্বরের 15 তারিখ। জি, এটা আপনার 6 মান্থস পর্যন্ত টাইম লাগতে পারে, আর এর মধ্যে আপনার বাংলাদেশে বাট আমার কোনো প্রবলেম আমি আমাদের আশ্রম মধ্যে আমি সবটা পাচ্ছি। আপনি কি প্রবলেম আশা করছেন ভাইয়া? আপনার পাসপোর্ট তো আপনার সাথে আছে, আপনার পাসপোর্ট আছে, আমার বায়োমেট্রিক কার্ড, তাহলে আমার ফাইল দিতে কি না পাইছি আমি জানতাম কিলা। তাহলে সরি, ফাইলের কি অবস্থা আপডেট জানার জন্য তারা পাইছে কি না পাইছে আমি জানবো কিলা। আপনার টাকাটা কি তো তারা কেটে নিয়েছে? জি, আমার টাকা নিয়ে যদি আমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে সপ্তাহ ফিনিশ। জি, আপনি ডকুমেন্ট জমা দিয়েছেন? জি জি, আমি আজকের মধ্যে দিয়েছি। হ্যাঁ, যদি আপনি ডকুমেন্ট জমা দিয়ে থাকেন তারা অবশ্যই পেয়েছে। ওকে, আমি দেশে যেতে পারবো না ভাই। ভাইয়া, আপনার দেশে যেতে কি লাগবে ভাইয়া? পাসপোর্ট লাগবে আর আপনার বায়োমেট্রিক কার্ড লাগবে, তাই তো? জি জি, আমি যদি তাহলে দুটোই তো আপনার সাথে আছে ভাইয়া। আপনার তো দুটোই আপনার সাথে আছে, তাহলে আপনার দেশে যেতে প্রবলেমটা কি? রাজীব ভাই, উনি মনে হচ্ছে কোশ্চেন করছে যে অন্যান্য অ্যাপ্লিকেশন তো নরমাল লেখা থাকে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকার সময় ইউ আর নট অ্যালাউড টু ট্রাভেল। সেটা হচ্ছে কোন অ্যাপ্লিকেশন? ভিসা অ্যাপ্লিকেশন। ভিসা অ্যাপ্লিকেশন। আপনার তো ভিসা নিয়ে তো প্রবলেম নাই। এখন আপনি এদেশে আপনি ম্যারেজের গ্রাউন্ডে অ্যাপ্লাই করলেন, ভিসা শেষ হয়ে গেল, এই অবস্থায় যদি আপনি দেশে চলে যান তাহলে তো আপনি গেলেন ভিসা ছাড়া, আপনি এখান থেকে বের হলেন, আপনার ভিসা নিয়ে তো কোনো প্রবলেম নাই। তো ফলে আপনার এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই, কারণ এটা ইমিগ্রেশনের রুলের আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন করেননি, আপনি করেছেন ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্টের আন্ডারে। প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখছিলাম আপনার লাইনটা কেটে গেছে, বাট আমরা আশা করছি আপনি অবশ্যই আমাদের আলোচনা শুনতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম সিস্টার, আপনি একটু জোরে বলতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি এখন। আমার দুইটা বাচ্চা আগর, বুঝছেন নি? জি। এখন আমি চাইয়া রাখি ইউরোপিয়ান ইউনিয়নে আনতাম আমরা আইল্যান্ডের পাসপোর্ট। সরি, আমি আপনার কথাটা কিছু বুঝলাম না। আপনার দুটো বাচ্চা আছে, ওরা কোথায় এখন?
আপনার দুটো বাচ্চা আছে বুঝলাম, তারপরে? হ্যালো সিস্টার, জি আপনার প্রশ্নটা করুন, আমাদের সময় কিন্তু আমরা অনেক কলার ওয়েটিং এ আছে। আগের হাজবেন্ডের দুটো বাচ্চা আছে। জি আগের হাজবেন্ড দুটো বাচ্চা আছে, ওনারা কোথায় এখন বাচ্চারা? বাংলাদেশে। জি কার কাছে আছে? আরে তার রাস্তার কাছে। কার কাছে? মেয়ের বিয়ে হয়েছে বুঝছেন, বড় ছেলে প্রতিবন্ধী রাখি। জি জি এখন আমরা রাখি আইল্যান্ডের ফাস্টফুড, আমার ইনো বাচ্চা আছে 4টা। জি এখন চাইছিলাম কেউ প্রতিবন্ধী বাচ্চারে আনতাম, মেয়েকে বিয়ে দিয়েছি, এখন মেয়ে জামাইয়ে দেখাশোনা করেন। জি জি ওই বাচ্চার বয়স কত এখন? এখন বয়স আমরা 25 বছর রাখি, আনতাম পারবো না, কারে দেখাইলে ভালো হইব। জি ধন্যবাদ। না না আমি, আপনি যেটা বললেন আপনি আইরিশ নাগরিক তাই তো? জি এখন আপনি যদি তাকে আনতে চান ইউ নাগরিক হিসেবে, যেটা আমি আগে বলেছি আর্টিকেল 8-এ, তার হেলথের গ্রাউন্ডে আপনাকে দেখাতে হবে এবং তার হেলথের গ্রাউন্ডে তার লুক আফটার করার গ্রাউন্ড দেখিয়ে আপনাকে আনতে হবে এবং সমস্ত মেডিকেল গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনি পারবেন কি? আমি চাই রাখছি যে আমার হাজবেন্ডের আনছেন তান বাতি তুলছেন বুঝছেন, এখন তানরে কেউ দেখাইতাম পারবো নি, আর তারা ফেউরে গ্রান্টার দেখাইতাম না, আমার পুরি জামাইরে গ্রান্টার দেখাই দেব। এখানে গ্যারান্টার ফারান্টার বলে এখানে কোনো ইস্যু নাই। ইস্যু হচ্ছে উনি আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে উনি যদি উনি আনতে চান, উনি যদি ডিপেন্ডেন্ট হিসাবে উনি আনতে পারেন, যদিও ওনার বয়স 19-এর বেশি, কিন্তু উনি ওই যে স্পেশাল সার্কামস্টান্স দেখিয়ে তাকে আনতে পারেন, যে বলা হেলথের গ্রাউন্ডে আপনার স্বামী তাকে যেহেতু তার স্টেপ চাইল্ড, ফলে তিনি কিন্তু ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার হিসেবে গণ্য হবে, সেই হিসেবে উনি কিন্তু আনতে পারে। আর আপনার জামাই যদি আনতে চায় তো আপনার জামাইকে, যেটা আগে বলেছিলাম যে রেগুলেশন 8-এ এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার হিসেবে আনবে, এগেন ওই হেলথের গ্রাউন্ডে আনবে। জামাই পুরি জামাই? জি আসলে আমি আপনার পুরো জিনিসটাই কোনোটাই আমি আপনার কথা কিন্তু ঠিক মতো বুঝতে পারিনি। আমি যদি আপনাকে বলি, শোন, আমি যদি আপনাকে বলেন, আমি যদি আপনাকে বলি তাহলে আপনি ভালো করে মানে বলবেন আমি এটা পেয়েছি কিনা। আপনি আগে বাংলাদেশে আপনার বিয়ে হয়েছিল, সেখান থেকে আপনার 2টা সন্তান আছে তাই তো? একটা মেয়ে এবং একটা ছেলে। তারপরে আপনার মেয়ে আপনার বিবাহিত হয়ে গেছে এবং মেয়ে থাকে জামাইয়ের সাথে, এবং মেয়ের জামাই আপনার আরেক ছেলেকে দেখাশোনা করে, যে ছেলে মানসিক প্রতিবন্ধী, তাই তো? এখন আপনি জানতে চাচ্ছেন যে এদের সবাইকে আপনি এদেশে আনতে পারবেন কিনা? জি এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার মেয়েকে যদি এদেশে আনতে চায়, আপনার হাজবেন্ড তার স্টেপ ডটার হিসাবে, তো মেয়েকে যদি আনতে চায় তাহলে মেয়ের সাথে সে জামাইকেও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে এই, আপনার মেয়ে কিন্তু মেয়ের বয়স কত? 19-এর বেশি না? 19-এর বেশি। জি তাহলে সেক্ষেত্রে সে যে তার ডাইরেক্ট ফ্যামিলি মেম্বার, এটা তারা কিন্তু নাও মানতে পারে। আর আপনার বাচ্চার ক্ষেত্রে যেহেতু তার বয়স 19-এর বেশি হলেও যেহেতু সে মানসিক প্রতিবন্ধী, সে হিসাবে তিনি ওই যে কেয়ারিং এর গ্রাউন্ডে তিনি বলতে পারেন যে যদিও সে 19-এর বেশি কিন্তু তার এই গ্রাউন্ডে আমি অ্যাপ্লাই করবো। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে তারা কিন্তু সবসময়ই বাইরে থেকেছে, কখনো কিন্তু সরাসরি আপনাদের ফ্যামিলির ভিতরে তারা কিন্তু ছিল না। বাট আপনি চেষ্টা করে দেখতে পারেন, হেলথের গ্রাউন্ডে, কম্প্যাশনের গ্রাউন্ডে আপনি দেখতে পারেন, ঠিক আছে? এখানে যে বাচ্চারা আছে ওদের বিষয়ে হ্যাঁ ওদের বিষয়ে আপনাকে লিখতে হবে যে এখানে আপনার 4টা বাচ্চা আছে, আপনাকে পুরো ঘটনা তো আপনাকে লিখতে হবে। জি তো এই বাচ্চার বয়স আমরা দিলাইছিলাম কি 25 বছর হইলে আমরা দিলাইছিলাম 20 বছর বুঝছেন, এখন ইনোর বাচ্চার বয়স এটা 23 বছর। আপনি সব সময় সত্যি কথাটাই বলবেন। আপনি কেন বয়স কমাবেন কেন? আমরা কখনোই কাউকে অ্যাডভাইস করি না যে তারা ইমিগ্রেশনে বা কোর্টে কোথাও তারা যে মিথ্যা কথা বলবে, ঠিক আছে? ওকে আপা, আমরা সমস্যা হয়ে গেছি বুঝছেন, 25 বছরের যে হইছে না বাংলাদেশে দিতে না, এখন 20 বছরের করে লিখলাম। আপনি সবসময় বাচ্চার বয়স হলো 23 বছর। জি আপনি সত্যি কথাটা বলবেন, সবসময় সত্যি কথা বলবেন। শুধু আপনি নন, যারাই আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে আমরা বলছি যে সর্বদাই আপনার সত্য ইনফরমেশন দেবেন, কারণ এই মিথ্যে ইনফরমেশন দেওয়ার জন্যে হয়তো বা ভিসা রিফিউজ হতে পারে।
কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সাজেস্ট করব আপনি আপনার পরিচিত নিজস্ব কোনো সলিসিটরের সাথে দেখা করবেন এবং ডিটেইলস আপনি একটা সাজেশন নেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো হ্যালো, জি ভাইয়া কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইতাম ভাই, যে আমার বাংলাদেশের পাসপোর্টের ডেটটা গেছে গিয়ে, এখন তো আপনার ডিজিটাল পাসপোর্ট দেয়, তখন এই পাসপোর্ট আমি রিনিউ করাইতে সময় বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন করার আনা লাগবে নাও, পাসপোর্ট জমা দিলে এটা হয়ে যাব। আপনার আপাতত আমি যতদূর জানি যে ডিজিটাল পাসপোর্টের অ্যাপ্লিকেশন তারা নিচ্ছে, তারা নতুন পাসপোর্টের অ্যাপ্লিকেশন তারা নিচ্ছে না। যেটা তারা করছে, যদি আপনার ডিজিটাল থাকে তো ডিজিটালটাই তারা রিনিউ করাচ্ছে। আপনাকে লেটেস্ট দেখতে হবে। আবার যদি আগামী সপ্তাহ থেকে আবার লকডাউন হয়ে যেত আপনার কিন্তু প্রবলেম হবে। তো এই জন্যে আপনার মনে হয় হাই কমিশনের সাথে আপনাকে যোগাযোগ করে দেখতে হবে তারা আদৌ এই মুহূর্তে কোনো নিউ পাসপোর্টের অ্যাপ্লিকেশন তারা নিচ্ছে কিনা। জি কলার আপনাকে ধন্যবাদ। আমরা সাজেস্ট করব আপনি অবশ্যই অতি যত তাড়াতাড়ি সম্ভব হাই কমিশনের সাথে দেখা করবেন এবং আপনার আপডেট নেবেন। যদি আপনার সম্ভব হয় তাদের নিউ অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো হ্যালো, জি সিস্টার কেমন আছেন? আপনার প্রশ্ন করুন। এটা এনটিভি নামি? জি জি এটা এনটিভি। জি এনটিভি, বাট আমি কল করছি, আমি যে টিভি কে দেখাই দেয়া, আমি এমএল লগে মারতাম। বুঝি নাই সলিসিটার যে দেখাই দেয়া টিভি প্রোগ্রামও, জি ও মানে আমি মারতাম। দুইটা কোয়েশ্চেন আমার। আপনি বলেন। জি 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 আমরা তো শুনছি আপনার প্রশ্ন, আপনি বলুন। আপনি কি তো সলিসিটার নেই? জি জি আপনি বলেন শুনছি আমরা। ওকে ওকে দেন আমি চাইলাম দেন একটা আমি আর আমার হাজবেন্ড, হ্যালো জি জি আমরা শুনছি, বলুন। আমি আর হাজবেন্ড সেপারেট বাট ডিভোর্স নাই, এমনি আলগা আলগা থাকি। বাট আমার একটা ঘর আছে, ঘর আমার হাজবেন্ডের নামেও আমার নামেও, কোন সুদীপ্তার নামে নাই। জি তো অনেক চাইলাম যে আমি আমার থানের লগে আমি সেপারেট হয়ে গেছি, আমি চাই না থানের লগে অনেক চাইলাম যে আমি আমার ঘর আমার নামে আনতাম। জি তো এবার আমি একটা এরপরে যে আমার ঘর আমার নামে আনতাম। জি ইগোর থাকুন না, ডিফারেন্ট ওখানে থাকুন, বাট সকল এড্রেস সকল ফিস সকলটা ওখানো। সলিসিটার একজন দর্শন টাইম আগে তাহলে সলিসিটারের বিলও আমার নামে, এটাই আমি ছিল আমি সমাধান করতাম। আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যেহেতু হাজবেন্ডেরও ওই সম্পত্তিতে মালিকানা আছে, হাজবেন্ডের সাথে আপনি কথা বলে দেখতে হবে হাজবেন্ড তার শেয়ারটা আপনাকে ট্রান্সফার করে কিনা। তাহলে তো আপনার কোনো অসুবিধা নাই। তাহলে আপনি একটা সলিসিটার ধরেন, আপনার হাজবেন্ড সলিসিটার ধরবে, উনি আপনাকে তখন এটাকে ট্রান্সফার করে দেবে, আপনাকে তার আউটরাইট গিফট হিসেবে আপনাকে দিয়ে দেবে। সলিসিটার ফিস আরো about 10 or 15,000 অন্য সলিসিটারের ফিসটা নেই। হোল সলিসিটারের ফিস ওগুলো আমি যে গরু থাকি ওগুলো তাকে চার্জ করতে বলা হুসেন তানের নাম হুসেন দিনে ওইটা বেচৌকা। আর আমি দুদিন আমি একলা এটা করলে আমার উপরে হোল হুসেনের সলিসিটারের ফিস আসব। আপনি যে সলিসিটারকে দেবেন সেই সলিসিটারের ফি তো হবেই, প্লাস রেজিস্ট্রেশনের জন্য কিন্তু ফি হবে এবং বেশ কয়েক হাজার পাউন্ড আপনার কিন্তু চলে যাবে। আপনি রাখুক, আমি এটা বুঝছি না। আপনার এইটা এই প্রপার্টি ট্রান্সফার করতে গেলে খরচ হবে, এটা তো আপনার বিনা পয়সা হবে না। আচ্ছা কত লাগবে করতে? এটা তো আমি বলতে পারি না, এটা বিভিন্ন সলিসিটার বিভিন্ন ধরনের ফি নেবে এবং বাড়ির ভ্যালুর পরে ভিত্তি করে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সেটার পরে তখন আপনার একটা চার্জ আসবে, স্ট্যাম্প ডিউটি আসবে। বাট হইছে না আমার হাজবেন্ডকে দিবা ওই যে থানের যে নামে যে আরো যে থানের সলিসিটারের ফিস এটা সকলটা আমার গড়ে এখানে এটা আপনারা যেটা আপনাদের দুজনের ভিতরে একটা এগ্রিমেন্ট হবে যে আপনারা কি খরচটা শেয়ার করবেন নাকি যার যার খরচ সে দেবে, এটা আপনার হাজবেন্ডের সাথে আপনাকে একটা এগ্রিমেন্ট করতে হবে।
ঠিক আছে আমি এটা ওইলা আমি একটা জানতাম চাই, এই যে সলিসিটার যে আমার ঘরের উপরে যে থানের সলিসিটারের ফিসে চার্জ করে এটা ধরো আমার হাজবেন্ড তো কইছেন যে আমি তোমার নামে দিলাই গোট সলিসিটারের একটা ফি আছে না, সলিসিটার তো বিনা পয়সা করবে না, করবে না জি এর লাগে তো আমি চাইলাম হিটা থানের ফিস হিটা টাইম টিউকে লইয়া আমি বেজাল করছই ওই হোটেলকের এই ফিস সকলটা সলিসিটারের সকলটা ওখানে তো আমি চাই যে আমি আমার গোজটা আমি আমার নামে আনতাম, বাট আমি থানের কোনো ডেট চাই না, থানের কোনো সলিসিটার সেটা আপনার হাজবেন্ডের সাথে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। আমি যেটা বুঝতে পেরেছি যে আপনার হাজবেন্ড হয়তো তার সলিসিটারকে ফি দেয় নাই, সেজন্য তিনি হয়তো ওই প্রপার্টির উপর একটা চার্জ ক্রিয়েট করতে চাচ্ছে যে প্রপার্টি আপনি পেলে হ্যাঁ, সেক্ষেত্রে আপনার হাজবেন্ডের সাথে আপনাকে এগ্রিমেন্টে আসতে হবে যে হাজবেন্ড কি এটা পেমেন্ট করবে কিনা। না পেমেন্ট করলে তখন কিন্তু সলিসিটার এই প্রপার্টি থেকে তার ফার্স্ট চার্জ হিসেবে সে কিন্তু এটা আদায় করতে পারে। সেক্ষেত্রে সে কিন্তু আপনার কোর্টে গেলে এই সম্পত্তি বেচেও তাকে হয়তো আপনাকে পয়সা দেওয়া লাগতে পারে জি, তখন এটা কিন্তু বেচে এই সম্পত্তি বেচেও কিন্তু আপনাকে তাকে পয়সা দেওয়া লাগতে পারে জি। এই জন্য আপনি আপনার হাজবেন্ডের সাথে আপনি এগ্রিমেন্ট করেন আপনার হাজবেন্ড এ ব্যাপারে কন্ট্রিবিউট করবে কিনা। তুলা যদি করুন যদি হাজবেন্ড তো ওলা কন্ট্রাক্ট করে সেনে ই গরনে সাইডা আমি প্রপারলি আমি আমার নামে আনতাম কেন আমার আপনি প্রপারলি নামে আনতে গেলে আপনার 10-15 হাজার পাউন্ড তো খরচ হতে পারে। 10-15 হাজার যদি আপনি খরচ না দিতে পারেন তাহলে কিন্তু সে আপনাকে কোর্টে নিয়ে গিয়ে এই সম্পত্তি বেচায় কিন্তু আপনার কাছে পয়সা সে নিতে পারে প্লাস ইন্টারেস্ট জি, যদি আপনি তার ফি না দেন, লিগ্যাল ফি না দেন। আমি যেন তাকে আমার পুরুষটার নাম নাই করছু বাট এখানে আমি বেনিফিটও যে সেইগুলোর জন্য এটা অনেক অনেক কমপ্লিকেটেড ইস্যু হবে। আপনি হয়তো হোমলেসও হয়ে যেতে পারেন, কারণ আপনি যদি লিগ্যাল ফিটা কিন্তু আপনার একটা অব্লিগেশন। তো ফলে যদি আপনি সলিসিটারের কাছে যদি আপনি ফি পাওনা থাকে তো সলিসিটার কিন্তু আপনাকে, এখানে ব্যারিস্টার সলিসিটারের মধ্যে পার্থক্য আছে, ব্যারিস্টার এইভাবে আপনাকে কোর্টে নিতে পারে না, কিন্তু সলিসিটার কিন্তু পারে। এই জন্য আমার মনে হয় আপনি সলিসিটারের সাথে আপনি নেগোশিয়েট করেন, বসেন, দেখেন ফি কিছু সে মাফ করে দেয় কিনা। আর যদি মাফ করতো না, হে যদি মাফ করে না আর হুসেনে যদি একটা এগ্রিমেন্ট করেন এটা খেতে আমার গরু উঠতে পারবো না। এগ্রিমেন্ট করা মানে কি তাকে আপনি হয়তো আস্তে আস্তে পয়সাটা শোধ করে দিন। এগ্রিমেন্ট তো না, এটা হুসেনের বিল, সরি এটা আমার হাজবেন্ডের বিল। হ্যাঁ, তো হাজবেন্ডের বিল যদি কোনো এগ্রিমেন্ট করেন এটা সলিসিটার মানবো না, বিকজ ইগোর নামে আমি চাই আমার নামে একটু আপনি আসলে যেরকম ভাবে মনে করছেন ওইভাবে কিন্তু দুনিয়াটা চলে না। কেন চলে না? কারণ সলিসিটারের ফি যদি বাকি থাকে সলিসিটার কিন্তু আপনার প্রপার্টির উপরে একটা চার্জ সে কিন্তু ক্রিয়েট করতে পারে, এবং যেহেতু আপনি আপনার হাজবেন্ড আপনাকে যখন ট্রান্সফার করছে ওই হাজবেন্ড কিন্তু আপনাকে ওই সলিসিটারের ফি সহ কিন্তু ট্রান্সফার করছে। ফলে এটা নিলে, প্রপার্টি নিলে কিন্তু আপনি ওই লায়াবিলিটি সহ আপনি কিন্তু নেবেন। এটা সমাধান হচ্ছে তার সাথে যদি আমার একলগে যাই আমরা সলিসিটারও একলগে যাই যদি এগ্রিমেন্ট না করলে আপনাকে তার পাওনা আপনাকে দেওয়া লাগতেই পারে। জি, আমি এখন তো তোরা বুঝছি না, যদি আমার হাজবেন্ড রাজি হন ঠিক আছে সলিসিটারের লেটার লিখা দিবা এগ্রিমেন্ট ও মাসে অত দিবা করি পেমেন্ট ওগুলা তোরা হইয়া দিবা, এটাই কিটা এখানে যাইব কিন্তু গোট থাকি বেটা আমার সলিসিটার যদি তাতে শোনেন, সলিসিটার যদি তাতে এগ্রি না করে আর তাহলে কি হবে, ওই প্রপার্টিতে আপনি ভুলে যাচ্ছেন যে আপনার হাজবেন্ডের কিন্তু একটা শেয়ার আছে। তাহলে হাজবেন্ড কি করবে, ওই সলিসিটারের ফি বাদ দিয়ে বাকিটা সে আপনাকে শেয়ার কি ট্রান্সফার করছে। ফলে পুরো প্রপার্টি দিয়ে আপনি হ্যাঁ দিলে তখন আপনাকে ওই ফিটা তাকে দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? আমরা অন্য কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ সিস্টার। আমরা আপনাকে সাজেস্ট করছি আপনি একজন
হ্যাঁ, অভিজ্ঞ একজন সলিসিটরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি অবশ্যই সাজেশন নেবেন, এবং আপনি যদি মনে করেন যে আপনি আপনার নামে নিয়ে নেবেন, আমরা আশা করব আপনি অবশ্যই সলিসিটরের সাথে যোগাযোগ করে কিভাবে প্রসেস করতে আপনার ইন ডিটেলস আপনি উনি বলে দিবেন। কারণ আমাদের প্রোগ্রামে আমরা অনেক সময় অনেক লম্বা সময় পাই না, কারণ আমাদের অনেক কলার লাইনে থাকেন, আমরা অনেক সময় পুরোপুরি আপনাকে বলতে পারছি না, এই জন্য আমরা দুঃখিত। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ সিস্টার, কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাসাইলাম ক্লেম করেছিলাম ম্যাথ, তো এখন আমাদের কোনো বুঝি না, আবার একটু বলুন তো, আবার সিস্টার আবার রিপিট করুন। হ্যালো, জি আপনার প্রশ্নটা রিপিট করুন। যে আমি অ্যাসাইলাম ক্লেম করেছিলাম লাস্ট মে, তো আমার কোনো স্ক্রিনিং ইন্টারভিউ এখনো ডাকছে না, বা নার্স সাপোর্টও আছে এখন। এখন আমার ব্রিটিশ বর্ন বেবি হইছে, আমি আর কোনো রুটে যাইতাম পারবো না। আপনার যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারেন হিউম্যান রাইটসে। তো আমি যেটা আপনাকে বলবো যে আপনি অচিরেই হোম অফিসকে জানিয়ে দেন যে আপনার একটা নতুন গ্রাউন্ড হয়েছে, সেটা হচ্ছে আপনি একটা ব্রিটিশ চাইল্ডের মা। তখন রুটে আমি অ্যাপ্লিকেশন করতাম হবে EX1A অপশনে। আপনি EX1 এ আপনি অ্যাপ্লাই করবেন, আপনি ওদেরকে লিখে দিলেই হবে, ওরা ওটা বুঝতে পারবে। আপনার যদি সলিসিটার থেকে থাকে সে তো নিশ্চয়ই ব্যাখ্যা করে বলবে, সলিসিটার না থাকলে আপনি খালি বলবেন যে আমার একটা বাচ্চা হচ্ছে, বাচ্চা ব্রিটিশ, আমি ব্রিটিশ বাচ্চার মা হিসেবে বেঁচে থাকার অনুমতি চাচ্ছি, এবং পুরো ডিটেইলস দিয়ে। কারণ বাচ্চার বাবাকে তারা বাচ্চার বাবার সম্পর্কে জানতে চাইবে, বাচ্চার বাবার সাথে বাচ্চার বাবার লগে তখন না সেপারেট। হ্যাঁ, তো ওইগুলি তারা জানতে চাইবে বাচ্চার আমার সলিসিটার আছে, সলিসিটার জাস্ট অ্যাডভাইস হয়ে রাখো, এটা অ্যাসাইলামও থাকতো, আর বাদে যে সময় ইন্টারভিউ বাদে রিফিউজ করব, আপিলও দিব, তো আপিলও তো ইন্টেন্ট দেইবিন নাম হারিয়ে দিবা। এখন আপনার সলিসিটার অবশ্যই অনেক ভালো বোঝেন, অনেক জ্ঞানী মানুষ উনি, বাট আমরা যদি এই ব্যাপারটা ডিল করতাম তাহলে আমরা এখনই জানিয়ে দিতাম, কারণ আপনার মানে এটা একটা দায়িত্ব আছে, চেঞ্জ অফ সার্কামস্টান্স হলে ইমিডিয়েটলি জানাই দেবো। তাছাড়া এটা হলে আপনাকে অ্যাসাইলাম পর্যন্ত অত দূর আপনাকে গড়াইতে হবে না, আপনি আগেই আপনি ভিসাটা পেয়ে গেলেন। তো এখন আমি অ্যাসাইলাম নার্স সাপোর্টও থাকি, EX1 অ্যাপ্লিকেশন করতাম পারমানি না, ওইটা আপনি পারবেন, আপনি সবসময় পারবেন, এবং EX1 এ করবেন, তখন আপনি আপনি চাইবেন যে যেন আপনাকে ভিসা দিলে যে নো অ্যাক্সেস টু পাবলিক ফান্ড, এই কন্ডিশনটা যেন না ইম্পোজ করে। যেহেতু আপনার বাচ্চা ব্রিটিশ, দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে তারা কিন্তু আপনার পরে কন্ডিশনটা ইম্পোজ করবে না, ফলে আপনি একই রকমভাবে পাবলিক ফান্ড অ্যাক্সেস করতে পারবেন। তো আমার সলিসিটার ইচ্ছা হইলো লিগ্যাল এইডের সলিসিটার, তো তাই কোনো কাজ করছেন না এখনো, তাই হইলো যে সময় স্ক্রিনিং ইন্টারভিউ রাখবো, এরপরে তাই না। আমিও কিন্তু লিগ্যালিটি কাজ করি, আমার দীর্ঘদিনের 20 বছরের উপরে লিগ্যালিটি কাজের আমার আছে, এবং আপনার বেস্ট ইন্টারেস্টটা সার্ভ করাই হচ্ছে আমার কাজ। যদিও হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন লিগ্যালিটি মধ্যে কভার করে না, বাট যেহেতু একটা চেঞ্জ অফ সার্কামস্টান্স হয়েছে, আপনার অরিজিনাল কেস অ্যাসাইলাম, আপনি অবশ্যই এই গ্রাউন্ডটা অ্যাড করতে পারেন। তো অ্যাসাইলাম তো জানি না কবে দিব, 2-3 বছরও যাইতে পারে, অনেক হতো যার এর লাগে আমি অন্য রুট চুকাইছিলাম, তো সলিসিটার লগে তো এগ্রি হইতাম পারলাম না। আপনার তো অবশ্যই রুট আছে, আপনি ইচ্ছা করলে অন্য কোথাও যেও এই ব্যাপারে কথা বলতে পারেন, আপনার সিটিজেন অ্যাডভাইস ব্যুরো আছে। জি, তো আমার সেকশন হইলো আমি নার্স সাপোর্টও থাকি, আমি ইচ্ছা উইথড্র না করিয়া, অ্যাসাইলাম উইথড্র না করিয়া আমি EX1 হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করতাম পারবো। আপনাকে কিন্তু বারবার বলা হয়েছে যে আপনি একটা নতুন গ্রাউন্ড অ্যাড করবেন, তাহলে আপনার অসুবিধা কোথায়? আপনি তো অ্যাসাইলাম উইথড্র করছেন? জি না। জি না। ওকে, থ্যাংক ইউ। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ রেজা ভাই। এই দর্শকদের সাথে যে বিষয়টা আমাদের, সেটা হচ্ছে যে আপনি বললেন যেটা কনফিউশন রেজ করছে, অনেকে হয়তো এই বিষয়টা একটু করতে চাচ্ছে যে অ্যাসাইলামের মধ্যে আমরা একটা এডিশনাল একটা মনে রাখবে যে এখানে একটা ওয়ান স্টপ নোটিশ আছে। ওয়ান স্টপ নোটিশ মানে হচ্ছে কি যে 120 ইউ হ্যাভ টু টেল देम এভরিথিং। জি, তো সেক্ষেত্রে যেটা পরবর্তীকালে তারা ইচ্ছা করলে কিন্তু সেকশন 96 এ তারা একটা সার্টিফিকেট দিতে পারে। যে আমরা বলি না
তুমি কেন বলো না, এমনি বলে দেওয়া উচিত। উনি এতদিন কেন সাফার করবেন কেন? যে বিষয়টা তাহলে যদি উনি সেকশন 120 দিয়ে উনি যদি বলে দিচ্ছে যে ওনার চেঞ্জ অফ সার্কামস্টেন্স হয়েছে, সেক্ষেত্রে কি তারা অ্যাজ এ হোল অ্যাসাইলাম ফুল ক্লেমটা তারা জাজ করবে, নাকি না তারা শুধুমাত্র ওই পার্টটা দিয়ে তাকে ভিসা দিয়ে দিবেন? যেটা হবে যে সে ভিসা পেতে পারে এবং তাকে তারা বলবে যে আমরা তো তোমাকে এটাতে ভিসা দেব, তুমি কি তোমার অ্যাসাইলাম উইথড্র করতে চাও নাকি এটা তুমি কন্টিনিউ করতে চাও, সেই বিষয়টা উনি বলবেন আমাকে ভিসা দাও এন্ড এট দ্য সেম টাইম আই ওয়ান্ট টু কন্টিনিউ উইথ দ্যাট। তাহলে একদিকে তার ভিসায় EX1 এ ভিসা পেয়ে যাবে আর অ্যাসাইলামটাও কন্টিনিউ। কিন্তু ওনাকে দেখতে হবে, ওনাকে কোনটার মধ্যে তার ওনাকে দেখতে হবে ওনার অ্যাসাইলাম কেসে আদৌ কোনো মেরিট আছে। জি কলার, আমরা আশা করছি আপনি আমাদের আলোচনা থেকেও উপকৃত হয়েছেন অথবা হবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। আমাদের রেজা ভাই, আমরা আরেকটা ব্রেক নিচ্ছি, কলার আমরা ড্রপ করে ফেলেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠান। আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা এতক্ষণ ধরে আপনাদের বিভিন্ন ধরনের আইন বিষয়ক প্রশ্ন শুনছিলাম এবং প্রশ্ন জবাব দিচ্ছিলাম। পাশাপাশি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ আপডেট, যে 10 ইয়ার্সের লং রেসিডেন্সি নিয়ে যে আপডেটটা, সেই আপডেটটা আমরা দিয়েছি এবং পাশে আরও চেষ্টা করব কিছু আপডেট দেওয়ার জন্য যদি আমরা সময় পেয়ে থাকি। আমরা চলে আসছি আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট যে আছেন আমাদের আপনাদের সবার প্রিয় আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি একাধারে একজন ব্যারিস্টার এবং সলিসিটর, যিনি JKR সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আমরা এই পর্বে একটু চেষ্টা করব যে সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো আমাদের কমিউনিটির মধ্যে অত্যন্ত আলোচনা সৃষ্টি করেছে, যে স্টুডেন্ট। আমি একটু ইন্টারভেন করি। দর্শকদের গাতাতে জানাচ্ছি যে আমি এইমাত্র খবর পেলাম আজকে 4টের সময় বরিস জনসন একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করবেন একটা প্রেস কনফারেন্সে। এখন উনি জানি না আমরা যে লকডাউনের কথা বলছি ওই ঘোষণাটা আজকে হবে কিনা কিংবা অন্য কোনো আপডেট হবে কিনা, বাট আমি দর্শকদেরকে বলছি একটু এ ব্যাপারে নজর রাখতে। এমন হতে পারে রেজা ভাই, সে তো বলছে যে টাকা পয়সা অনেক সমস্যা, সেটা দেখা যাচ্ছে প্রাইম মিনিস্টার শিপে সেরে দিবে না, সেটা নিয়ে নিউজ হয়েছে, কিন্তু মানুষকে এত সহজে কি গুলি ছাড়তে চায়? জি ধন্যবাদ রেজা ভাই। আমরা যে কথা বলছিলাম এই স্টেজে, যে আমাদের সাম্প্রতিক যে বিষয়টা বাংলাদেশ থেকে আমরা ধারণা করছি যে স্টুডেন্ট ভিসাটা কিছুটা আগের চেয়ে একটু রিজিড না হয় একটু ফ্লেক্সিবল, হয়তো আমরা একটা ফ্লেভার পাচ্ছি, অথবা জানুয়ারি থেকে যে ওয়ার্ক ভিসা আসছে, যে বিষয়টি নিয়ে আমাদের কমিউনিটি আসলে অত্যন্ত আগ্রহী। এই বিষয়টা নিয়ে আপনার আমরা আসলে কথা বলেছি, আমরা আসলে তোমার সাথেও আমি প্রোগ্রামে কথা বলেছি এবং অন্য চ্যানেলেও আমি কিন্তু কথা বলেছি যে স্টুডেন্ট ভিসা সবসময় ছিল। আমরাও, তুমিও এই দেশে আসলে এজ স্টুডেন্ট, আমিও আসলাম এজ স্টুডেন্ট। স্টুডেন্ট তারা কিন্তু কোনোদিন বন্ধ করেনি, ঠিক আছে? তাহলে কি চেঞ্জ হয়েছে? কি চেঞ্জ হলো আগের চেয়ে এখন? চেঞ্জ হয়েছে, প্রথম চেঞ্জ যেটা হয়েছে সেটা হয়েছে যে এই যে স্টুডেন্টের এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যাপারে ইনস্টিটিউশনকেই গুরুত্বটা দেওয়া হয়েছে। তারা যদি মনে করে একটা স্টুডেন্ট যোগ্য, তাহলে তাকে হয়তো তারা কস্ট লেটার দেবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট করে তারা দিতে পারবে। আমরা যখন একটা সময় ছিল যখন হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো বহুত কলেজ গজিয়ে গিয়েছিল, আমরা ঠাট্টা করে বলতাম কারি কলেজ। কেন কারি কলেজ বলতাম? নিচে রেস্টুরেন্ট, উপরে দুটো রুম নিয়ে কলেজ হয়ে গেল। এবং সেই সমস্ত কলেজগুলিতে তারা কি ডিগ্রি দিত, সেই ডিগ্রিগুলির ওই কাগজটার, এই সার্টিফিকেটের কাগজটার যতটা মূল্য, ডিগ্রিরও ততটা মূল্য ছিল না। তো এই ধরনের কলেজগুলি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, যেটাকে বলা হতো ভিসা কলেজ। ফলে ভিসা কলেজে আমরা এসে নামমাত্র 100 পাউন্ড 200 পাউন্ড দিলাম, প্রতি বছর ভিসা রিনিউ হয়ে গেল। সেই অপশনটা তো এখন নেই, এখন তো সরাসরি আপনাকে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে হবে। এখন কি হচ্ছে যে যেখানে একসময় 20,000 মতো কলেজ ছিল, সেখানে বোধহয় এখন 1200 বা 1300 মতো ইনস্টিটিউশন। তাও নট নেসেসারি ভিসা কলেজ, দ্য প্রপার কলেজ যারা 1200-1300 কলেজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 120টার মতো বিশ্ববিদ্যালয় আছে। তো ফলে এখন কাউকে যদি আসতে হয়, তাকে এরকম একটা কলেজে আসতে হবে এবং তাকে 10,000 12,000 বা তার চেয়ে বেশি ইয়ারলি 10,000 করে। তো ফলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের টার্গেট হচ্ছে যে জেনুইন স্টুডেন্ট জেনুইন কোর্স করতে আসবে। তো ফলে প্রথমেই যারা যদি মনে করে থাকে যে স্টুডেন্ট একটা রুটে, আগে আমরা দেখতাম যে
8 9 এরকম বিজ্ঞাপন দেওয়া হতো, কেন 10 লাখ টাকা খরচ করে ইটালিতে যাবে, 2 লাখ টাকা খরচ করলে ইংল্যান্ডে যাওয়া যায়। জি, ঠিক ওটা কিন্তু হচ্ছে না, সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। আমার বলবো যে টেমসের পানি অনেক দূর গড়িয়ে গেছে, তো ফলে এটা হচ্ছে না, ফলে জেনুইন স্টুডেন্টের জন্য জেনুইন অপরচুনিটি আছে, এটা একটা বিরাট সুবিধা। সেকেন্ড আমার মনে রাখতে হবে এমনকি কলেজ যদি তার ল্যাঙ্গুয়েজে স্যাটিসফাইডও হয়, কিন্তু তুমি হিথ্রো বা গ্যাটউইকে এসে যদি তুমি ইংরেজিতে কথা বলতে না পারো, ইমিগ্রেশন অফিসারে কিন্তু পাওয়ার আছে, ওখানেই তোমার ভিসাকে রিফিউজ করে তোমাকে প্লেনে তুলে দিতে, ফলে ওইটা তারা কিন্তু কাছে রেখে দিয়েছে। তাহলে একটা কি হলো চেঞ্জ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে করতে পারো দেখলাম। সেকেন্ড যেটা হচ্ছে যে তুমি মেনটেন্যান্সের ক্ষেত্রে ইংলিশ আরো যেমন আছে, তুমি যদি এদেশ থেকে জিসিএসসি করো তাহলে তোমার আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তোমাকে দিতে হবে না। আরেকটা কি আছে, তুমি যদি 1 বছর পূর্ণ 1 বছরের মেইনটেনেন্স তুমি একবার দেখাতে পারো, সাবসিকুয়েন্ট ইয়ারগুলিতে তোমার আর মেইনটেনেন্স দেখাতে হবে না, নেক্সট এক্সটেনশনগুলোতে আবার ইয়ারগুলোতে। সেকেন্ড কি, তার থার্ড কি চেঞ্জটা তারা করেছে, সুইচিং। এখন এদেশ থেকে যে কেউ স্টুডেন্ট রুটে সুইচ করতে পারে, যে মানে অবশ্যই ইল্লিগাল লোক নয়, অবশ্যই অ্যাসাইলাম সিকার নয়, যাদের প্রপার ভিসা আছে তারা এখানে সুইচ করতে পারবে। তুমি যদি টিয়ার 1 এ থাকো, টিয়ার 1 থেকে তুমি তুমি যেটা আগে একটু রিজিড ছিল যে বিষয়টা, তো এটা কিন্তু তোমার একটা হচ্ছে। থার্ডলি যেটা হচ্ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা চেঞ্জ, সেটা হচ্ছে কি স্টুডেন্টরা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা আবার রিস্টোর করেছে। তুমি যদি ডিগ্রি বা মাস্টার্স করো তবে তুমি 2 বছর, পিএইচডি করলে তুমি 3 বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছ। এই সময় তুমি যা খুশি যে কোনো কাজ তুমি করতে পারছো। সেখান থেকে যদি তুমি প্রপার কোনো জবে, প্রফেশনাল কোনো জবে তুমি চলে যেতে পারো, তারা যদি তোমাকে রিটেন করে ওয়ার্ক পারমিট হয়ে, এবং সেটাও কিন্তু আমরা দেখবো ওয়ার্ক পারমিটের ফার্দার সেটেলমেন্টের ব্যাপারে আমরা হয়তো জানতে পারবো বাই জানুয়ারি, যদি আমাদের লকডাউনটা না হয়। তো এটা স্টুডেন্টের জন্য, জেনুইন স্টুডেন্টের জন্য এটা একটা ভালো সুযোগ, যে দেশে যাবো, বিলাতে যাব, পড়াশোনা করব, পড়াশোনা করে ওখানে আমি 2 বছর কাজ করতে পারবো, 2 বছর কাজ করার পরে আমার যদি পটেনশিয়াল থাকে তাহলে আমি ভালো জবে চলে যাবো, যেভাবে মানুষ কানাডা অস্ট্রেলিয়াতে মাইগ্রেট হচ্ছে। এটা কিন্তু একটা ব্যাপার। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি আমার দর্শকদের জ্ঞাতার্থে, কালকে রাতেই আমি একটা কানাডিয়ান লয়ারের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু 4 লক্ষ ইমিগ্রেন্ট নেবে কানাডায়, 4 লক্ষ তারা নেবে, এবং সেখানে আমরা পয়েন্ট সিস্টেম দেখছিলাম, 67 পয়েন্ট হলে কিন্তু তুমি কানাডাতে তুমি যেতে পারো। এই যে জন্য পয়েন্ট আছে, হাজব্যান্ড ওয়াইফ যদি তোমার ইংরেজি বলতে পারে সেখানে তুমি 4 পয়েন্ট স্কোর করতে পারো, এবং শুধু ইংলিশ থেকে তুমি 28 পয়েন্ট তুমি কিন্তু স্কোর করতে পারো। তুমি যদি ইংরেজি থেকে ভালো হও তুমি 24, এবং একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে যদি ভালো করতে পারো তো আরো 4 পয়েন্ট, 28 পয়েন্ট এখানে তোমার হয়ে যাচ্ছে। তো কানাডাতে একটা ভালো সুযোগ দিয়েছে, যদি কেউ ইন্টারেস্টেড হয় তারা দেখতে পারে। আমাদের এখানে ইউকেতে আপনারা যে ওয়ার্ক ভিসা, যেটা আমরা আসছি, এখন টিয়ার 2 ব্যাপারে আমরা শুনে যাচ্ছি যে ভিন্দালু ভিসা বলে কিন্তু কোনো ভিসা নাই। যদিও আমি জানি এটা নিয়ে ফেসবুকে চ্যালেঞ্জ পর্যন্ত করেছেন, কেউ কেউ বলেছেন না ভিন্দালু ভিসা বলে আছে, কিন্তু আদৌ আমি ইমিগ্রেশন রুলে কোথাও ভিন্দালু ভিসা বলে কোনো ভিসা দেখি না। এটা জেনারেল যে ওয়ার্ক পারমিট আসছে টিয়ার 2-তে, টিয়ার 2 আন্ডারে এই ভিসাগুলো দেওয়া হয়। একটা কোশ্চেন আমি আপনাকে করছি তাহলে আলোচনার জন্য, সেটা হচ্ছে যে ওরা যেটা বলছে যে পয়েন্ট বেস সিস্টেম চালু করছে, যেই আপনার হাই স্কুল যে ভিসাটা, হাই স্কুল ভিসা যদি পয়েন্ট বেস সিস্টেম চালু করে, তারা কিন্তু এখনো বলছেন না যে সেটার জন্য যে তাকে একটা অফার লেটার পাইতে হবে, জব অফার পাইতে হবে, জব স্যালারি হইতে হবে 24 টু অ্যাবভ, কিন্তু সেক্ষেত্রে তারা বলছে না যে যেই কোম্পানি থেকে জব অফার এবং জব স্যালারিটা সেটাকে স্পন্সর্ড হইতে হবে অথবা অন্য কোনো ক্রাইটেরিয়া। এই বিষয়টা আপনি যদি একটু করেন। এখানে যেটা হচ্ছে যে পয়েন্ট বেস সিস্টেমটা এটা আসবে ফ্রম 1st অফ জানুয়ারি, ঠিক আছে, কিন্তু এটার অর্থ কিন্তু এই না যে তারা একটা মানে ফ্রি পারমিট দিয়ে দিবে, এটা কখনোই থাকবে না। অবশ্যই এখানে এক্সপেরিয়েন্সে কি বলছে যে এখানে অবশ্যই থাকবে, স্পন্সর থাকবে, এবং স্পন্সরের রেসপন্সিবিলিটি দেখুন তাদের কিন্তু ওয়ার্ক ভিসাতে তুমি জানো যে 2004-05 পরবর্তীকালে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, এটা তারা কিন্তু এবার তারা করতে চাচ্ছে না, এবং মনিটরিং একটা খুব বড় একটা ফ্যাক্টর হিসাবে দেখা দেবে, এবং তারা ওইখানে একবার তারা খুব কড়াকড়ি ভাবে তারা নেট ফেলে
তারা সার্চ করে বেটার পিপল কে আগে তারা করবে, এখানেও তারা করবে। এবং যেটা আমি একটা যেটা মনে হচ্ছে যে তারা কিন্তু এই ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক চলে আসবে রেস্টুরেন্ট কাজ করতে, এটা তারা কিন্তু করছে না। তাদের মেন ক্রাইটেরিয়া ইউরোপ থেকে, ইস্টার্ন ইউরোপ, সরি ইউরোপ, কারণ যেহেতু 1 জানুয়ারির পর থেকে ইউরোপ থেকে আসতে গেলে ওয়ার্ক পারমিট লাগবে। তাদের টার্গেট হচ্ছে 60 to 70% লোক ইউরোপ থেকে আসবে। তারা এখানে কাদেরকে চাচ্ছে? নার্স, টিচার, ডক্টরস, দ্যাট মিন্স অল অ্যাবাউট প্রফেশনালস দেরকে তারা চাচ্ছে। সো হোয়াট অ্যাবাউট আমাদের যে শর্টেজ এর লিস্টটা আছে, যেটা আমরা বলছি যে শর্টেজ ক্যাটাগরিতে আমাদের একমাত্র বাংলাদেশ থেকে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার ছাড়া আমরা ফুলফিল করতে পারি হচ্ছে রেস্টুরেন্ট শেফ। জি, তো রেস্টুরেন্ট শেফ হিসেবে কতজন আসবে? এখন তো বলছে যে রাজা ভাই বুচার আসতে পারে, তো বুচারের ক্রাইটেরিয়া কি হবে? এটা কি এগুলি কোনোটাই তারা ওইভাবে ঠিক করে নাই, এখনো কোনো কিছু করে নাই। কিন্তু আমার যেটা ভয় লাগছে যে এই লকডাউনে যদি আমরা চলে যাই, এটা আরো কিন্তু ডিফার করে যাবে, লেংদি হয়ে যাবে, প্রসেস আরো দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা কি আমাদের এদেশের ইকোনমিটা কোথায় যাবে? এমনিতে আমরা দেখছি যে প্রচুর প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এভরিডে আপনার কিন্তু অনেক ডিসেম্বরের পরে সার্ভাইভ করাটা আমি মনে করি অনেকের পক্ষে কঠিন হয়ে যাবে। গভর্নমেন্ট অলরেডি 300 বিলিয়ন পাউন্ড ইনজেক্ট করেছে, এর চেয়ে বেশি আর কিভাবে ইনজেক্ট করবে আমি জানি। অলরেডি গভর্নমেন্ট বরোইং এ চলে গেছে। একটা জিনিস আমি যেটা সবাইকে জানিয়ে রাখি, যারা স্পন্সর করতে চাচ্ছেন, স্পন্সরদের জন্য মনে রাখবেন যে স্পন্সরের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি আছে। এটা এমন না যে আপনি এদেশে নিয়ে আসলেন তারপরে ছেড়ে দিলেন। মনে রাখবেন একজনকে যদি 25,600 করে বেতন দিতে হয়, তাহলে পুরো 5 বছর কিন্তু এই বেতনটা দিয়ে যাওয়া লাগবে। আপনার সেরকম ইনকাম আপনি হয়তো দেখাচ্ছেন আপনার বিজনেসে আপনার টেকিং হচ্ছে ইয়ারলি 30,000 পাউন্ড, সেখানে আপনি কেন একজনকে 30,000, কারণ 25,600 বেতন হলে তো হবে না। এরপরে কিন্তু এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স আছে, তাকে কিন্তু 32,000 পাউন্ড দিতে হচ্ছে। তো তার বিজনেসই 30,000 পাউন্ড, সেখানে কেন সে 25,000 পাউন্ড একজন কাটবে? প্লাস একটা ওভারসিজ ওয়ার্কারকে আনতে তুমি জানো যে অনেক খরচ আছে, লাইসেন্স ফি তো আছে, স্কিল চার্জ আছে, কিন্তু প্রতি বছরের জন্য কিন্তু স্কিল চার্জ দিতে হচ্ছে হোম অফিসকে। হ্যাঁ, যে তুমি স্কিল লোক নিয়ে আসছো, এর জন্য তোমাকে একটা ট্যাক্স দেওয়া লাগছে প্রতি বছর। আমি একটা হিসেব করে দেখেছি যে এটাতে আমরা তুমি যদি একজনের জন্য তুমি আনো, লাইসেন্স ফি সহ তোমার 6,000 পাউন্ড পড়ে খরচ হচ্ছে, এমপ্লয়ারের খরচ, নেট খরচ পড়ছে। জি, প্রিয় দর্শক, আমরা একটু আলোচনা করছিলাম যে সাম্প্রতিক সময়ের যে বিষয়টা আমাদের কমিউনিটির মধ্যে অত্যন্ত আলোচনার জায়গা নিয়েছে, আমাদের নতুন স্টুডেন্ট ভিসা স্কিম, যেটা সেই স্কিম নিয়ে আপনারা অনেকেই অ্যাওয়ার, গার্ডিয়ানরা যারা এই দেশে আছেন, আপনারা অনেকে আপনাদের রিলেটিভ, আপনাদের আত্মীয় স্বজনকে আনতে চাচ্ছেন। আমাদের আজকে প্রোগ্রাম থেকে আমরা সাজেস্ট করবো আপনারা অবশ্যই গাইডেন্সটা একটু ভালো করে ফলো করবেন এবং আপনারা রিলায়েবল সোর্স থেকে ইনফরমেশনগুলো দিবেন। আমরা জানি যে বাংলাদেশে অনেকেই এই বিষয়টা নিয়ে কাজ করছেন। আমরা আশা করব আপনারা কারো মাধ্যমে, অনভিজ্ঞ কারো মাধ্যমে কোনো বিভ্রান্ত হবেন না, আপনারা ধোঁকা খাবেন না। আপনারা অবশ্যই প্রপার চ্যানেল থেকে আপনারা ইনফরমেশনগুলো নেবেন, পরামর্শ নেবেন, এই আশা ব্যক্ত করছি। আমরা খুবই শীঘ্রই আমরা শেষ করে ফেলতে হবে সময় শর্ট। এর আগে আমরা কিছু কল নিয়ে নিচ্ছি। আমরা দেখছি কে কলার লাইনে আছেন। হ্যালো কলার। হ্যালো, জি ভাইয়া, আপনার প্রশ্নটা করুন। জি, আমার প্রশ্ন হইল জাভেদ হাসান, আমার একটা ভাই 2.5 ইয়ার পার্টনার রুটে 10 বছরের কাগজ পাইছে। জি, এখন তার হয়ে গেছে 1.5 ইয়ার, কাম টাম করতে পারছে না, জি, বা কাগজ দেখাইছে না। এখন তার রয়েছে আরো 1 বছর লেফট। এখন হে স্যার আগে কাম দেখাইতো, হে কত কত কাম দেখাইতে পারবো, আর কাউন্সিল হওয়া লাগবে, পার্টনার রুটে পাইছে, তার কত ঘন্টা কাম দেখাইলে হইবো ভাই? ভাইয়া, প্রথম কথা হচ্ছে যে হিউম্যান রাইটস যারা অ্যাপ্লাই করে তাদেরকে কিন্তু কোনো ফিক্সড ইনকাম দেখাতে হবে। পার্টনার রুটে পাইছে। জি জি, আমি বুঝতে পেরেছি উনি পার্টনার রুটে পেয়েছেন, EX1 এ পেয়েছেন। তো সেখানে যেটা হবে ভাইয়া, আপনার EX1 এর জন্য কিন্তু কোনো ফিক্সড ইনকাম দেখাতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তারা জানতে চাইবে, কারণ আপনি ফর্মে জানতে চাইবে তাদের ফ্যামিলির ইনকাম কি, তারা বেনিফিট পায় কিনা, অন্য কোনো ইনকাম আছে কিনা, কোনো থার্ড পার্টি থেকে সাপোর্ট পায় কিনা। আমার ছোট ভাইয়ের ওয়াইফের বেনিফিটও, জি জি, ওটা দেখতে হবে। এবং আপনার ভাই যদি কাজ না করে তার জন্য তার অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ হবে না। থ্যাংক ইউ। জি,
কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই আরেকটা কোয়েশ্চেন হইলো যদি 24 আওয়ার কাম দেখায় পারবো নি রেজা ভাই তার ওয়াইফের যদি বেনিফিট না ভাই আমি আগেই আপনাকে বলেছি যে তার কাজ দেখানোটা জরুরি না। কাজ দেখালে ইকোনমিক অ্যাক্টিভিটিস অলওয়েজ একটা পজিটিভ সাইন। ওকে রেজা ভাই, যদি তিনি কাজ দেখাতে পারেন, যদি আরো কাজ দেখান, অনেক বেশি পয়সা আর্ন করেন, তাহলে তো আরো বেশি তারা খুশি হবে যে লোকটা একটা কন্ট্রিবিউশন করছে ইকোনমিতে। কিন্তু কাজ না দেখালে এইটার জন্য অ্যাপ্লিকেশন কখনো রিফিউজ হবে না EX1 এ। ওকে রেজা ভাই, আরেকটা কোয়েশ্চেন রেজা ভাই, যদি তার ওয়াইফ বেনিফিটও থাকে তেও কোনো প্রবলেম নাই? না, কারণ সে নিজে বেনিফিট ক্লেম না করলে অসুবিধা। তুমি যেটা করতে পারেন, উনি এখন হোম অফিসে লিখতে পারেন তাহলে যে বেনিফিটে ক্লেম করার যে কন্ডিশনটা তাকে, তার কি আপনার বাচ্চা আছে আপনার ভাইয়ের? জি না, বাচ্চাও হইছে না। আচ্ছা, যেটা উনি বলতে পারেন যে কোভিড-19 এর কারণে ওনার পক্ষে কাজ পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। উনি সম্পূর্ণভাবে ওনার ওয়াইফের বেনিফিটের পরে উনি ডিপেন্ডেন্ট, তো ওনাকে বেনিফিট ক্লেম করার একটা সুযোগ তারা দেবে কিনা যতদিন পর্যন্ত উনি কোনো সুইটেবল কাজ না পান এবং কোভিডটা যতক্ষণ পর্যন্ত দূর না হয়ে যায়। তেমনও হতে পারে আপনার ভাইকেও তারা হয়তো বেনিফিট ক্লেম করার সুযোগ দিতে পারে। থ্যাংক ইউ রেজা ভাই ফর অ্যাডভাইস লাগে। থ্যাংক ইউ। আর আপনার হইল কি আপনার চুল রেজা ভাই আহমেদ ইমতিয়াজ বুলবুল লাগান। সরি, আপনার চুল আহমেদ ইমতিয়াজ বুলবুলের মতো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। সেলুনে যাওয়া এখন বহুত মুশকিল হয়ে গেছে তো। হ্যাঁ, থ্যাংক ইউ। জি, আমরা চলে আছি আমাদের লাস্ট কলার, পরবর্তী কলারের কাছে। হ্যালো কলার, হ্যালো কলার, আপনি শুনছেন আমাদেরকে? হ্যালো হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি আপনার প্রশ্নটা একটু করেন খুবই সংক্ষেপে, আমাদের সময় একদম সংক্ষিপ্ত। আচ্ছা, বুঝতে পারছি। আপনি কালকে দেখলাম আর কি আমার ফেসবুকের মধ্যে একটা দেখলাম ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে। জি জি জি, এটা আমরা আলোচনা করেছি অলরেডি ভাই। আপনার স্পেসিফিক কোনো প্রশ্ন আছে? কিন্তু আমাদেরকে এইরকম ফেসবুকে এড দিয়ে আমাদের মানুষকে যেন ভোগান্তি এই অসুবিধা করবেন না। কারণ কয়েক বছর আগে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে লোক আসতেছিল, আসার পরে যা কষ্ট করতেছে লোক এখন পর্যন্ত কষ্ট ভোগ করতেছে। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা যতটুকু আছে আপনারা তুলে তুলবেন। যে আমরা সবসময় আমাদের এই কারণ নিয়ে কিন্তু এই যে আমাদের সলিসিটারটা কোনো ভুল দিবেন না ভাইয়া। আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা সবসময় সত্যটাই তুলে ধরার চেষ্টা করি। অনেকে এটাকে ভালো বলেন, অনেকে হয়তো আমাদেরকে এর জন্য সমালোচনাও করেন। আমরা সবসময় মানুষকে সঠিক তথ্য দিতে চেষ্টা করি। দোয়া করবেন যেন সবসময় আমরা আপনাদেরকে সত্যই উপস্থাপনা করতে পারি। ভালো থাকবেন। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কলার যে কথাটা বলছি এটা অলরেডি আমরা কিন্তু মেসেজটা রেজা ভাই দিয়ে দিয়েছি। রেজা ভাই, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই প্রোগ্রাম আপনার লাস্ট একটু যদি আসলে যেটা প্রোগ্রাম আজকে আমি করছি একটু হেভি হার্ট নিয়ে, কারণ আমরা জানি না যে আজকে 4টার সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি ধরনের ঘোষণা করবেন। জানি না আবার আমরা একটা লকডাউন সিচুয়েশনে পড়ে যাব কিনা, এবং আবার আমরা কিন্তু দীর্ঘদিন লকডাউনের কারণে দর্শকদের সামনে উপস্থিত হতে পারিনি। সেরকম একটা আশঙ্কা আবার আমাকে পীড়া দিচ্ছে। দোয়া করি যেটাই হোক আমরা সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি পরিবার পরিজনকে নিয়ে। এবং যে আশঙ্কা আমি করছি যে এই লকডাউনের কারণে মানুষের যে অর্থনৈতিক যে বিপর্যয় নেমে আসবে, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে তৌফিক দেন এই বিশাল বিপদকে কোনোভাবে আমরা যেন মোকাবেলা করে আবার আমরা যেন স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে যেতে পারি। রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেকক্ষণ ধরে আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের আলোচনা শুনেছেন, আপনাদের প্রশ্ন উত্তর পর্ব আমরা শুনেছি। আমরা আশা করছি যে আপকামিং যে ক্রাইসিস টাইম আসছে সেই ক্রাইসিস টাইমে আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আমাদের জন্য দোয়া করছি। আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।